এই কি খবর সবার? ভাইয়া নিশ্চয় বলে দিছে প্রোগ্রামিং একটা লাইভ ক্লাস হবে। আসলে এটা হচ্ছে ঈদের আগে আমাদের হয়তো আজকেই লাস্ট ক্লাস নেওয়া, ভাইয়াও হয়তো এটা এন্ডিং করলো। সো প্রোগ্রামিংয়ের উপর একটা রিকোয়েস্ট ছিল লাইভ ক্লাসের। সো ট্রাই করবো আর কি যতটুক সম্ভব। আজকে আসলে একটা ক্লাসে তো প্রোগ্রামিং শেষ করা যাবে না, অনেকগুলো প্রোগ্রামিং তো শিখতে হয়। সো দেখি আমরা কতদূর পারি আর কি। সো আজকেও আমি প্রোগ্রামিংটাই পড়াবো। যারা সাহেবের ওখানে আইডিতে দেখেছো, আমি প্রোগ্রামিংয়ের উপর বেসিক 2টা ক্লাস দিয়েছিলাম। খুব আস্তে আস্তে কথা বলেছিলাম, খুব স্লোলি বুঝাইছিলাম। আর যদি ওই 2টা বেসিক ক্লাস দেখে থাকো, আজকের ক্লাসটা হয়তো উপকার আসবে। সো ক্লাস শুরু করার আগে আসলে যেহেতু আজকে লাস্ট দিন ঈদের আগে, একটা মানুষকে নিয়ে আসলে কথা বলতেই হয়। নিশ্চয়ই বুঝতে পারতেছো কার কথা বলবো। সো আসলে ভাইয়ার কথা আসলে অবশ্যই বলতে হয়। নিজের ভাই হিসেবে আসলে বলতেছি না। ভাইয়ার তোমরা দেখছো এই রমজানের শুরু থেকে বা লকডাউনের শুরু থেকে ভাইয়া যতটুকু পারছে কিন্তু ডেডিকেশন, প্যাশন বা হার্ডওয়ার্ক সব কিছু দিয়ে কিন্তু ট্রাই করছে তোমাদেরকে কন্ট্রিবিউট করার। সো এবং আমাকেও একটা সুযোগ দিয়ে দিছে, একটা প্ল্যাটফর্ম দিয়ে দিছে পড়ানোর জন্য। সো আসলে ভাইয়াকে হেডস অফ। এটা আসলে নিজের ভাই হিসেবে আসলে বলতেছি না ওভাবে। সো যেটা সত্যি সেটা সত্যি, ভাইয়ার ডেডিকেশন থেকে কিন্তু আমি এটা বলতেছি। সো একটু সাউন্ড আর ক্লিয়ার থাকলে আমাকে একটু কমেন্ট করে যদি জানো, খুশি হব। হাউ আর ইউ সাই? আলহামদুলিল্লাহ, আই এম ফাইন। আমি আশা করব তোমরা একটু খাতা কলম নিয়ে বসতে হবে, যেহেতু প্রোগ্রামিং আজকে আমরা একটা পুরো অধ্যায়ের উপর একটা হচ্ছে যে আমি বেসিক একটা আইডিয়া দিব। আমার যাদের যাদের প্রোগ্রামিং কঠিন লাগে, কিভাবে কোন ওয়েতে পড়লে সহজ লাগবে, এরকম একটা বেসিক একটা আইডিয়া দিব। যদি খাতা কলম নিয়ে বসো আমার জন্য ইজি হয়ে যাবে। হ্যাঁ, কিছু জিনিস খাতায় নোট করা লাগবে। সো খাতা কলম নিয়ে বসলে হচ্ছে একটু আমার জন্য ইজি হয়ে যায়। সো আস্তে আস্তে শুরু করি। আমার মনে হয় স্টুডেন্টরা বিল্ড আপ করা শুরু করবে। সো প্রোগ্রামিং চ্যাপ্টারটা যদি সহজে তুমি পড়তে চাও, হ্যাঁ, সহজে যদি তুমি এটাকে পুরোটা কমপ্লিট করতে চাও, তাহলে তোমার কি দরকার বা কি কি পড়া দরকার সেই জিনিসগুলো নিয়ে আমি আলোচনা করব। আর লাস্টে হয়তো 1-2টা প্রোগ্রামিং আমি দেখাই দিতে পারি। সো ঈদের আগে যেহেতু এটা লাস্ট ক্লাস হবে, তো ঈদের পরে যদি তোমাদের ক্লাস ভাল লাগে বা চাও, তাহলে কন্টিনিউ হয়তো আমি করতে পারি। সো শুরু করি। হ্যাঁ, আশা করি খাতা কলম নিয়ে বসবে সবাই। সো ফার্স্টে যদি ভাইয়াকে জিজ্ঞেস করো, ভাইয়া প্রোগ্রামিং, এই পুরা প্রোগ্রামিং চ্যাপ্টারের বেসিক জিনিসটা আসলে কি, মানে পুরা প্রোগ্রামিংয়ের বেসিক যদি আমি বলতে চাই, তাহলে 3টা জাস্ট লেটার লিখবো আমি। একটা হচ্ছে এ, একটা হচ্ছে এফ, আর একটা হচ্ছে সি। আমাকে একটু কষ্ট করে ভাইয়া বলতে হবে সাউন্ড ক্লিয়ার আর ভিডিও ক্লিয়ার কিনা, বিশেষ করে বোর্ডটা ক্লিয়ার কিনা। ওকে, তাহলে প্রোগ্রামিংয়ের টোটাল বেসিকটা যদি আমাকে কেউ জিজ্ঞেস করে যে মানে প্রোগ্রামিং চ্যাপ্টারটার ফুল বেসিক জিনিসটা আসলে কি, সেটা হচ্ছে আমার কাছে মনে হয় সেটা হচ্ছে এই 3টা লেটার। আমার আগের যে 2টা ক্লাস ছিল বেসিকের উপর, যদি ওখানে দেখে থাকো, আমি ওখানেও বলেছিলাম এই 3টা জিনিসের কথা, এই 3টা লেটারের কথা। আজকেও রিপিট করতেছি যে যদি প্রোগ্রামিংয়ের পুরা বেসিকটা আমার কাছে জিজ্ঞেস করো, তাহলে আমি বলবো এই 3টা লেটারই হচ্ছে প্রোগ্রামিং এর বেসিক। একটা হচ্ছে এ, আর একটা হচ্ছে এফ, আর একটা হচ্ছে সি। সো আমরা জানি এ দিয়ে আসলে বোঝায় অ্যালগরিদম, তারপরে এফ দিয়ে বোঝায় ফ্লো চার্ট, এটা দিয়ে বোঝায় ফ্লো চার্ট, আর সি দিয়ে বোঝায় সি ল্যাঙ্গুয়েজ। সো প্রোগ্রামিং এর ফুল অধ্যায়টার বেসিক হচ্ছে জাস্ট এই 3টা লেটার, একটা অ্যালগরিদম, আর একটা ফ্লো চার্ট, আর একটা হচ্ছে সি ল্যাঙ্গুয়েজ, রাইট? সো আমাদের কাছে আসলে কি মনে হয়? আমাদের কাছে মনে হয় যে সিটা মনে হয় সবচেয়ে কঠিন, রাইট? আমরা সবাই মনে করি যে হয়তো এই 3টা লেটারের মধ্যে বা অ্যালগরিদম, ফ্লো চার্ট আর সি ল্যাঙ্গুয়েজের মধ্যে মনে হয় সিটাই সবচেয়ে কঠিন। বাট না, এটা একটা ভুল ধারণা। সবচেয়ে কঠিন হচ্ছে এখানে তোমার এই যে ফার্স্টের লেটারটা, এই এ জিনিসটাই হচ্ছে সবচেয়ে কঠিন। আমরা যদিও মনে করি সি ল্যাঙ্গুয়েজটা খুব টাফ, বাট না, সি ল্যাঙ্গুয়েজে যদি আমি তোমাকে 5টা মিনিট, জাস্ট 5টা মিনিট বেসিক কথা বলি, তোমার সি ল্যাঙ্গুয়েজ ক্লিয়ার হয়ে যাবে। সি ল্যাঙ্গুয়েজ তোমার ইজি লাগা শুরু করবে। আর ফ্লো চার্ট নিয়ে যদি আমি তোমাকে 2টা কথা বলি, 2টা মিনিট কথা বলি, ফ্লো চার্ট ক্লিয়ার হয়ে যাবে। বাট তোমার যে জিনিসটা কঠিন লাগবে সেটা হচ্ছে অ্যালগরিদম, যেটাকে আমরা সবাই অনেকটা সহজ মনে করি। সো এই 3টা লেটারের মধ্যে যদি তুমি
ফার্স্টে টার্গেট করতে চাও সেটা হচ্ছে তুমি অলওয়েজ অ্যালগরিদমকে টার্গেট করবা। সো কেন অ্যালগরিদমকে টার্গেট করবা? কারণ একটা প্রোগ্রাম লিখতে গেলে প্রোগ্রামটাকে আগে সমাধান করতে হয়, সেই সমাধানটা আমরা আসলে করে থাকি অ্যালগরিদমের মাধ্যমে। এরপরে অ্যালগরিদমটাকে দেখে দেখে স্টেপ বাই স্টেপ আমরা ফ্লো চার্টটা এঁকে ফেলি। একটু খেয়াল করো, আমরা ফার্স্টে অ্যালগরিদম করি তারপরে ফ্লো চার্টে যাই, ফার্স্টে অ্যালগরিদম করি তারপরে ফ্লো চার্টে যাই, মানে একটা সিকোয়েন্স কিন্তু মেনটেন করতে হয়। ফার্স্টে অ্যালগরিদমে তোমাকে যাইতে হবে, এরপরে তুমি ফ্লো চার্টে যাবা। অ্যালগরিদম করতে না পারলে তুমি ফ্লো চার্টে যাইতে পারবে না। তাহলে ফার্স্টে অ্যালগরিদম করে ফেলবা, সবচেয়ে কঠিন কাজটাকে করে ফেলবা অ্যালগরিদম, তারপরে তুমি ফ্লো চার্টে যাবা। এরপরে যেটা আমরা কঠিন মনে করি সি ল্যাঙ্গুয়েজ, এই সি ল্যাঙ্গুয়েজটা তুমি লিখবা জাস্ট ফ্লো চার্ট ফলো করে করে। এই যে ফ্লো চার্টটা ফলো করে করেই তুমি সি ল্যাঙ্গুয়েজটা লিখে ফেলবা, খুবই সহজ। তুমি যদি একবার অ্যালগরিদমটা করে ফেলতে পারো তোমার জন্য ফ্লো চার্ট করা পান্তা ভাত, আমি গ্যারান্টি দিচ্ছি সেটা। তুমি যদি একবার অ্যালগরিদম করে ফেলতে পারো তোমার জন্য ফ্লো চার্টটা এঁকে ফেলা একদম পান্তা ভাত। আর যদি তুমি ফ্লো চার্ট বুঝো, ফ্লো চার্ট এঁকে ফেলতে পারো, ফ্লো চার্ট থেকে সিটা লিখে ফেলা তার থেকেও বেশি কিন্তু পান্তা ভাত। তো ফার্স্টে কি করতে হবে, সি নিয়ে কয়েকটা বেসিক আমাকে জানতে হবে, যেটা 5 মিনিটের বেসিক, জাস্ট 5টা মিনিটের বেসিক, রাইট? তাহলে আমি যদি জিজ্ঞেস করি পুরো অধ্যায়ের বেসিক কি, এক কথায় বলবা AFC, যার মধ্যে সবচেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে অ্যালগরিদম। অ্যালগরিদম পারলে আমি ফ্লো চার্ট পারবো, ফ্লো চার্ট পারলে আমি সিটা পারবো, রাইট? আমি একটু দেখতেছি কে কে জয়েন করতেছে। ও মাশাআল্লাহ অনেকে আসছে, ওকে। ওকে, রাইট। সো আমি আমার কথাটা একটু প্রুফ করেই ছাড়বো, ঠিক আছে? আমি 5টা মিনিট, এই ক্লাসের 5টা মিনিট জাস্ট তোমাদের প্রোগ্রামিং এর ভয়টাকে দূর করার জন্য এই জিনিসগুলো বলতেছি, হ্যাঁ? তো ফার্স্টে কি বললাম, অ্যালগরিদম, তারপরে ফ্লো চার্ট, তারপরে সি ল্যাঙ্গুয়েজ। তুমি অ্যালগরিদম পারলে ফ্লো চার্টটা একদম পান্তাভাতের মতো পারবা, আর ফ্লো চার্ট যদি তুমি পারো সি ল্যাঙ্গুয়েজটা তার থেকেও ইজি করে তুমি লিখে ফেলতে পারবা। সেটা কিভাবে? সেটার জন্য আমাদেরকে আগে জানতে হবে ফ্লো চার্ট কয় ধরনের। একটু যদি লিখে ফেলো তাহলে ভালো হয়। ফ্লো চার্ট হচ্ছে, ফার্স্টে লিখলাম লিনিয়ার ফ্লো চার্ট, ফার্স্টে লিখলাম, আমার সাউন্ড আশা করি ক্লিয়ার, সাউন্ড ক্লিয়ার না থাকলে একটু বলবা। তাহলে ফার্স্টে ফ্লো চার্টটা হচ্ছে আমার লিনিয়ার ফ্লো চার্ট। লিনিয়ার মানে হচ্ছে যে সরল রৈখিক, মানে ধরো কোনো ফ্লো চার্ট যদি এইভাবে ফ্লো করে, জাস্ট একটা স্টেপ থেকে আরেকটা স্টেপে যাবে, একটা স্টেপ থেকে আরেকটা স্টেপে যাবে, এখানে কোনো কন্ডিশন থাকবে না, কোনো ভেজাল থাকবে না, কোনো লুপ থাকবে না, জাস্ট একটা স্টেপের পরে আরেকটা স্টেপ, একটা স্টেপের পরে আরেকটা স্টেপ, এবার লাইন বাই লাইন যাবে, সোজাসুজি যাবে, সেটা হচ্ছে আমার লিনিয়ার ফ্লো চার্ট, সেটা হচ্ছে আমার লিনিয়ার ফ্লো চার্ট। এবং মজার জিনিস হচ্ছে এই লিনিয়ার ফ্লো চার্টগুলো যখন তুমি প্রোগ্রাম লিখবা, মানে এই লিনিয়ার ফ্লো চার্টের যখন প্রোগ্রামগুলো তুমি লিখবা, তোমার কোনো কিচ্ছু লাগবে না, জাস্ট দুইটা লাইব্রেরি ফাংশন লাগবে, একটা printf একটা scanf। আশা করি বোর্ড দেখা যাচ্ছে, লাস্ট পর্যন্ত দেখা না গেলে আমাকে একটু কষ্ট করে বলতে হবে। যেটা বললাম, ফ্লো চার্ট যদি তোমার লিনিয়ার হয়, ফার্স্টে তুমি অ্যালগরিদম করবা, অ্যালগরিদম করার পর যখন তুমি ফ্লো চার্ট এঁকে ফেলবা, তুমি ফ্লো চার্টের স্ট্রাকচার দেখে বুঝবা এটা কি লিনিয়ার নাকি কন্ডিশনাল নাকি লুপ। ফ্লো চার্টের স্ট্রাকচার দেখে বুঝবা এটা কি লিনিয়ার নাকি এটা কন্ডিশনাল নাকি লুপ। যদি লিনিয়ার হয় তাহলে লিনিয়ার ফ্লো চার্ট দিয়ে যখন তুমি প্রোগ্রাম করতে যাবা, তোমার জাস্ট দুইটা জিনিস লাগবে, শুধুমাত্র দুইটা জিনিস, একটা হচ্ছে printf আর একটা হচ্ছে scanf। একটা printf আর একটা হচ্ছে scanf, রাইট? তো printf আর scanf নিয়ে যদি এক কথায় বলতে চাই, মনিটরে যে জিনিসটা শো করতে হয় সেটা হচ্ছে আমার আউটপুট। কম্পিউটারের মনিটরে যদি তুমি কিছু দেখাইতে চাও সেটা হচ্ছে আমার আউটপুট, আর আউটপুট দেওয়ার জন্য এটা ইউজ করা হয় প্রিন্টএফটা। যে কোনো কিছু প্রিন্ট করা, আমরা কি বলি, প্রিন্ট করা বলি না? তো প্রিন্ট করা মানে আসলে হচ্ছে কি ওরা মানে ছাপানো, হ্যাঁ, কোনো একটা জিনিস দেখানো। তাহলে কম্পিউটারের মনিটরে যদি কোনো কিছু দেখাইতে চাও সেটার জন্য তোমাকে printf, এটাকে বলা হয় লাইব্রেরি ফাংশন। তো এই printf ফাংশনটা ইউজ করতে হবে। এরপরে যখন তুমি কিবোর্ড থেকে কোনো একটা মান নিবা সেটাকে বলা হয় ইনপুট। একটা বেসিক কথা অলওয়েজ মাথায় রাখবা, মনিটরে যেটা শো করে সেটা হচ্ছে আমার আউটপুট, আর কিবোর্ড থেকে যে মানটা দিতে হয় সেটা হচ্ছে আমার ইনপুট। তাহলে আউটপুটের ফাংশন হচ্ছে printf, ইনপুটের ফাংশন হচ্ছে আমার scanf। আশা করি ক্লিয়ার। আবার রিপিট করতেছি, আউটপুট দেখানোর জন্য, আউটপুট যদি না বুঝো সিম্পল ভাবে মনে রাখো যে কম্পিউটারের মনিটরে কিছু দেখানোর জন্য তোমাকে ইউজ করতে হবে printf, মানে সি ল্যাঙ্গুয়েজের ভিতর তোমাকে ইউজ করতে হবে printf ফাংশনটা। এগুলোকে বলা হয় লাইব্রেরি ফাংশন, যেগুলোর কাজ লেখা থাকে হেডার ফাইলের ভিতর।
ঠিক আছে, যেগুলোর কাজ লেখা থাকে হেডার ফাইলের ভিতর, যার কারণে আমাকে প্রোগ্রাম লেখার সময় আগে হেডার ফাইল ইনক্লুড করতে হয়। এই লাইব্রেরি ফাংশন মানে প্রিন্ট ট্যাবের কাজ আমি তোমাকে বলে দিলাম যে প্রিন্ট ট্যাব মানে হচ্ছে ছাপানো, কোনো কিছু মনিটরে প্রদর্শন করা, বাট কম্পিউটার এটা ডিরেক্টলি বুঝবে না যে প্রিন্ট ট্যাবের কি কাজ। তো প্রিন্ট ট্যাবের কাজটা বোঝার জন্য সে কোথায় যাবে, হেডার ফাইলে যাবে। সে হেডার ফাইল থেকে দেখবে যে প্রিন্ট ট্যাবের কি কাজ, এরপরে হেডার ফাইল থেকে কাজটা দেখে সে কাজ মতো এই প্রিন্ট ট্যাবের ফাংশনটা কি করবে, এক্সিকিউট করবে। তো প্রোগ্রামে যখন আমাদেরকে হেডার ফাইল ইনক্লুড করতে হয়, আমরা অনেকেই বুঝতে পারি না যে হেডার ফাইলটা আসলে কেন লাগে। এই যে লাইব্রেরি ফাংশন দুইটা দেখতেছো, এগুলোর কাজ কিন্তু লেখা থাকে হেডার ফাইলে। সো এই দুইটা দিয়ে যখন তুমি কাজ করতে চাইবা, তোমাকে অবশ্যই হেডার ফাইল ইনক্লুড করতে হবে। আর প্রিন্ট ট্যাব মানে কি বললাম, আউটপুট দেখানো। প্রিন্ট ট্যাব মানে বললাম আউটপুট দেখানো, স্ক্যানএফ মানে হচ্ছে যে ইনপুট নেওয়া, আর আউটপুট মানে কম্পিউটারের মনিটরে কিছু শো করা, আর ইনপুট মানে হচ্ছে কম্পিউটারের কিবোর্ড দিয়ে যদি কোনো মান দিতে হয়। এখন এই ফ্লো চার্ট যদি লিনিয়ার হয়, তোমাকে শুধু প্রোগ্রাম লিখতে হবে এই দুইটা জিনিস দিয়ে। এটা তো ক্লিয়ার? তাহলে এখানে কি কোনো ভেজাল দেখতেছো? জাস্ট প্রিন্টএফ স্ক্যানএফ, জাস্ট প্রিন্টএফ স্ক্যানএফ, এছাড়া কি কোনো ভেজাল আছে? এবং প্রিন্টএফের কাজও আমরা জেনে গেলাম, স্ক্যানএফের কাজও আমরা জেনে গেলাম। এখানে আর কোনো ভেজাল নাই, কোনো এক্সট্রা কাজ নাই, খুব সহজ। প্রিন্টএফ স্ক্যানএফ কিসের ক্ষেত্রে? অনলি লিনিয়ার ফ্লো চার্টের ক্ষেত্রে। এখন একটু খাতা কলম নিয়ে আমাদেরকে নোট করতে হবে যে এই লিনিয়ার ফ্লো চার্ট, ইম্পর্টেন্ট ফ্লো চার্টগুলো আসলে কি কি, মানে এই লিনিয়ার ফ্লো চার্ট কোন কোন প্রোগ্রামগুলোতে হয়। ঠিক আছে, একটু এখানে আমি তো কভার করতে পারবো না, আমি মুখে বলবো, তোমরা একটু লিখে ফেলো যে লিনিয়ার ফ্লো চার্টের প্রোগ্রামগুলো কি কি, যেগুলো সবগুলো আমি লিখতে পারবো শুধু এই দুইটা জিনিস দিয়ে। মানে লিনিয়ার ফ্লো চার্টে যতগুলা প্রোগ্রামের নাম আমি এখন বলবো, সবগুলা প্রোগ্রাম তুমি শুধু প্রিন্টএফ আর স্ক্যানএফ দিয়ে লিখে ফেলতে পারবা, কোনো ভেজাল নাই। ঠিক আছে, ফার্স্টে লিখে ফেলো দুইটা সংখ্যা বা তিনটা সংখ্যার যোগফল, বিয়োগফল, গুণফল, ভাগফল, তারপর ভাগশেষ, তারপর হচ্ছে তোমার এভারেজ মানে গড়। একটু লিখে ফেলো খাতা কলম নিয়ে, যে 1 নাম্বার দাও, যে লিনিয়ারের নিচে 1 নাম্বার দাও, 1 নাম্বার দিয়ে লিখে ফেলো যে লিনিয়ার ফ্লো চার্টের মাধ্যমে আমার প্রোগ্রাম লেখা যাবে দুইটা সংখ্যা বা তিনটা সংখ্যার যোগফল, বিয়োগফল, গুণফল, ভাগফল, এরকম যতগুলো ফল আছে সব, সাথে এভারেজটাও বের করা যায়, মানে গড়টা। এটা হচ্ছে 1 নাম্বার। দেখো এখানে কিন্তু আমি অনেকগুলো প্রোগ্রামের নাম বলছি, দুইটা সংখ্যার যোগফল, দুইটা সংখ্যার গুণফল, দুইটা সংখ্যার ভাগফল, এগুলো কিন্তু এক একটা ইন্ডিভিজুয়াল প্রোগ্রাম, বাট এগুলো সবগুলোই খুব সহজ এবং সবগুলো তুমি প্রিন্টএফ আর স্ক্যানএফ দিয়ে ইজিলি করে ফেলতে পারবা। প্রিন্টএফ স্ক্যানএফ ব্যবহার করবা, আর ভিতরে a প্লাস বি, a মাইনাস বি এই ধরনের সূত্র ইউজ করতে হবে, সেটা আমরা সবাই জানি। যোগ করতে বললে a প্লাস বি, বিয়োগ করতে বললে a মাইনাস বি, এগুলো আমরা সবাই জানি। তাহলে লিখে ফেলো লিনিয়ার, আমি ক্লাস বেশি লং করব না। তাহলে লিনিয়ার ফ্লো চার্টের আন্ডারে যে যে প্রোগ্রামগুলো আছে সেগুলো হচ্ছে 1 নম্বরে কি বললাম, দুইটা বা তিনটা সংখ্যা যোগফল, বিয়োগফল, গুণফল, ভাগফল, ভাগশেষ, তার দুইটা সংখ্যার যদি ভাগ করি ভাগশেষ, তারপর হচ্ছে তোমার দুইটা সংখ্যা বা তিনটা সংখ্যার এভারেজ, দুইটা সংখ্যা বা তিনটা সংখ্যার এভারেজ, এগুলো হচ্ছে আমার লিনিয়ার ফ্লো চার্টের আন্ডারে যে ইয়াগুলো আছে, প্রোগ্রামগুলো আছে সেটা। এরপর আরেকটা প্রোগ্রাম লিখো যে সেলসিয়াস ফারেনহাইট, এটার উপরে একটা স্টার মার্ক দিতে হবে। লিনিয়ার ফ্লো চার্টের আন্ডারে দ্বিতীয় নম্বর যে প্রোগ্রামটা বলতেছি সেটা হচ্ছে সেলসিয়াস আর ফারেনহাইট। আমরা সবাই এটার নাম শুনেছি, সেলসিয়াস আর ফারেনহাইট, এটা একটু ইম্পর্টেন্ট, এটার উপর আমরা স্টার চিহ্ন দিব। তাহলে দুইটা প্রোগ্রাম বললাম। এরপরে 3 নম্বর যে প্রোগ্রামটা তুমি লিখতে পারো লিনিয়ার ফ্লো চার্টের আন্ডারে, কি হতে পারে তোমরা নিজেরাই চিন্তা করো। এরকম একদম সিম্পল জিনিস কি আছে, যেমন ধরো যে ক্ষেত্রফলগুলো বের করতে হয়, যেমন আয়তক্ষেত্রের ক্ষেত্রফল, বর্গক্ষেত্রের ক্ষেত্রফল, ত্রিভুজ ক্ষেত্রের ক্ষেত্রফল, বৃত্তের ক্ষেত্রফল, বৃত্তের পরিসীমা, তারপর আয়তক্ষেত্রের পরিসীমা, এইগুলা কিন্তু এই লিনিয়ার ফ্লো চার্টের আন্ডারে পড়ে। এই যেগুলো এখন বললাম একটু লিখে ফেললাম, আমি আবার রিপিট করবো। যে ফার্স্টে বলছিলাম কি দুইটা বা তিনটা সংখ্যা যোগ, বিয়োগ, গুণ, ভাগশেষ এবং এভারেজ। আর 2 নম্বরে কি বললাম, সেলসিয়াস ফারেনহাইট, যেটা একটু ইম্পর্টেন্ট। আর 3 নম্বরে বললাম বিভিন্ন ক্ষেত্রফল বের করা, হ্যাঁ, আয়তক্ষেত্র, তারপরে ধরো বৃত্তের ক্ষেত্রফল বের করা, আয়তক্ষেত্রের ক্ষেত্রফল বের করা, বর্গের ক্ষেত্রফল বের করা, এরকম যতগুলো ক্ষেত্রফল আছে সবগুলো কিন্তু পড়ে লিনিয়ার ফ্লো চার্টের আন্ডারে। এবং সব এই এতক্ষণ ধরে আমি যতগুলো প্রোগ্রামের নাম বলছি সবগুলা প্রোগ্রাম জাস্ট প্রিন্টএফ আর স্ক্যানএফ দিয়ে লিখে ফেলতে পারবা, এখানে আর কোনো ঝামেলা নাই। আশা করি লিখতে পারছো, লিখতে না পারলে আমাকে কমেন্টে জানাবা, আমি রিপিট করবো। এরপরে ফ্লো চার্ট আসলে 4 ধরনের হয়, আমি এখানে 3 ধরনের দেখাবো, আরেকটা আমরা পড়বো না।
এরপর পরের ফ্লো চার্টটা লিখতে পারো কন্ডিশনাল ফ্লো চার্ট বা ডিসিশন ফ্লো চার্ট। কন্ডিশনাল ফ্লো চার্ট বা ডিসিশন ফ্লো চার্ট, এই ফ্লো চার্টটা চেনার জন্য একমাত্র ওয়ে হচ্ছে বা একটা মাত্র সহজ ওয়ে হচ্ছে যদি আমি এই ডায়মন্ড জিনিসটা দেখি রে ভাই। এই ডায়মন্ড জিনিসটা তুই যখনই দেখবি বুঝবি এটা কন্ডিশনাল ফ্লো চার্ট। এই যে ডায়মন্ড চিহ্নটা আমরা সবাই জানি এটা কিসের জন্য, এটা কন্ডিশনের জন্য অথবা ডিসিশন নেওয়ার জন্য। ভাই যখনই দেখবি এই জিনিসটা আছে তার মানে যে ফ্লো চার্টে এই জিনিসটা থাকবে, এই ডায়মন্ড শেপটা থাকবে, সেটাই হচ্ছে আমার কন্ডিশনাল ফ্লো চার্ট। যে ফ্লো চার্টে এই জিনিসটা থাকবে এবং এটার সাথে কোনো লুপ থাকবে না, লুপ জিনিসটা আমি এখানে এক্সপ্লেন করব। তো যে ফ্লো চার্টে এই জিনিসটা থাকবে, যে ফ্লো চার্টে আমি যখন লিনিয়ার ফ্লো চার্টের কথা বলছিলাম সেখানে কিন্তু এটা থাকতে পারবে না। এটা থাকলে সেটা কি হয়ে যাবে, কন্ডিশনাল বা ডিসিশন ফ্লো চার্ট হয়ে যাবে। লিনিয়ার ফ্লো চার্টের মধ্যে এই জিনিসটা থাকা যাবে না এবং লুপ থাকা যাবে না। লিনিয়ার ফ্লো চার্টের মধ্যে এই জিনিসটা থাকা যাবে না এবং লুপ থাকা যাবে না। বাট কন্ডিশনাল বা ডিসিশন ফ্লো চার্টের মধ্যে এটা মাস্ট বি থাকবে। আমি এইটা কেন বলতেছি, কারণ চিহ্নটা আমাকে মনে রাখতে হবে। এই যে ডায়মন্ড শেপের চিহ্নটা, এই যে এমনে যে চিহ্নটা দেয় এটাকে বলে ডায়মন্ড শেপের চিহ্ন। এটা দুইটা হাত থাকে, এদিকে একটা হাত এদিকে একটা হাত, এমনে দাঁড়ায়, রাইট? তাহলে এদিকে যদি আমি ট্রু লিখি এদিকে কি লিখি, ফলস। এদিকে যদি ইয়েস লিখি এদিকে কি লিখি, নো। মানে যখন এই জিনিসটা থাকবে তখন সেই ফ্লো চার্টটা হয়ে যাবে আমার কন্ডিশনাল বা ডিসিশন ফ্লো চার্ট। তখন সেই জিনিসটা আমার হয়ে যাবে কন্ডিশনাল বা ডিসিশন ফ্লো চার্ট। এবং এই ফ্লো চার্টে প্রোগ্রামগুলো লেখার জন্য তোকে লাগবে ইফ, আমি একটু ইনফর্মালি ক্লাস নিচ্ছি, সরি বলে নিচ্ছি সেটার জন্য। আসলে যারা আমাকে চিনোস তারা তো জানোস আমি কেমনে ক্লাস করাই। আচ্ছা, তাহলে কন্ডিশনাল বা ডিসিশন ফ্লো চার্টের জন্য আমার তিনটা জিনিস শিখতে হবে। এই তিনটা জিনিসের কাজ কিন্তু সেম, ইফ এলস, এলস ইফ। এটাকে আবার অনেকেই বলে সুইচ। ভাইয়া কি বললাম, যদি লিনিয়ার ফ্লো চার্ট হয় প্রিন্টএফ আর স্ক্যানএফ শিখলে চলবে। প্রিন্টএফ আর স্ক্যানএফ দিয়ে তুই সব প্রোগ্রাম এখানে কভার করতে পারবি। আর যদি ফ্লো চার্টটা কন্ডিশনাল হয়, ডিসিশন হয়, তখন তোর তিনটা জিনিস ইউজ করা লাগবে। একটা হচ্ছে ইফ, আর একটা হচ্ছে ইফ এলস অথবা এলস ইফ, অথবা যেটাকে আবার সুইচও বলা হয়। সুইচ লাগবে না, কেটে দিলাম। ইফ লাগবে না, কেটে দিলাম। এলস ইফও লাগবে না, এটাও কেটে দিলাম। জাস্ট এটা লাগবে, ইফ এলস। যত ধরনের কন্ডিশনাল বা ডিসিশন ফ্লো চার্ট আছে সবগুলো আমি ইফ এলস দিয়ে করবো, আর কোনোটাই শিখবো না, যদিও সবগুলো কাজ সেম। যত ধরনের কন্ডিশনাল বা ডিসিশন ফ্লো চার্ট আছে আমি সবগুলা ইফ এলস দিয়ে করবো। আমি একটু পরে প্রোগ্রামটা দেখাবো, একটু পরে এখান থেকে একটা প্রোগ্রাম দেখাই দিব। তাহলে যেটা বললাম যে যখন আমার ফ্লো চার্টটা লিনিয়ার হবে এই দুটো দিয়ে করে ফেলবো, আর যখন আমার ফ্লো চার্টটা কন্ডিশন বা ডিসিশন হবে, মানে এই জিনিসটা যখন আমি দেখবো তখন আমি বুঝে যাব যে এই ফ্লো চার্টটা হবে আমার কন্ডিশন বা ডিসিশনের ফ্লো চার্ট। এবং এই ফ্লো চার্টটা দিয়ে যখন আমি এই ফ্লো চার্টটাকে যখন আমি সি লিখতে যাব তখন আমার শুধু সি এর একটা জিনিস শিখতে হবে, সেটা হচ্ছে ইফ এলস এর ব্যবহার। ইফ এলস এর ব্যবহার, রাইট? আর কোনো কিছু শিখতে হবে না, আমি গ্যারান্টি দিচ্ছি সেটার। আর এখানে আর কোনো কিছু শিখতে হবে না, এটা হচ্ছে সবচেয়ে শর্টকাট ওয়ে। সবচেয়ে শর্টকাট ওয়েতে পড়াচ্ছি আমি, রাইট? এখন আমাকে একটু নোট করে ফেলতে হবে যে এই কন্ডিশন ফ্লো চার্ট ইম্পর্টেন্ট কি আছে, মানে এই কন্ডিশন ফ্লো চার্টের প্রোগ্রাম কি আছে যেগুলো সব সেম নিয়মে হবে, সবগুলো তুই ইফ এলস দিয়ে করতে পারবি। কন্ডিশন বা ডিসিশন ফ্লো চার্ট দিয়ে কি প্রোগ্রাম আছে, যে প্রোগ্রামগুলো একটা শিখলে, মাত্র একটা প্রোগ্রাম শিখলে 10টা প্রোগ্রাম তুই ইজিলি করতে পারবি ইফ এলস দিয়ে। মানে ইফ এলস এর ব্যবহারটা একবার শিখতে পারলে সেটা 10টা প্রোগ্রামে কিন্তু কাজে লাগাইতে পারবি। তো সেটা কখন ইউজ করতে হবে, যখন আমার ফ্লো চার্টটা কন্ডিশন হবে বা ডিসিশন টাইপের হবে, মানে যে ফ্লো চার্টে এই চিহ্নটা থাকবে। এবং আরেকটা কথা আছে, এখানে লুপ থাকতে পারবে না। যখন কন্ডিশন ফ্লো চার্ট হবে এই ডায়মন্ড শেপটা থাকবে, কিন্তু সেখানে কোনো লুপ থাকতে পারবে না। লুপ কিভাবে থাকে একটু পরে দেখা দিচ্ছি। তো এই ফ্লো চার্টের আন্ডারে কি প্রোগ্রাম আছে ইম্পর্টেন্ট, সেগুলো আমরা এখন একটু নোট করে ফেলবো। আর যদি আমার সবগুলো এখানে লেখা সম্ভব না, আমি মুখে বলবো, একটু খাতা কলম নিয়ে লিখে ফেলবি। আমি একটু রেসপন্সটা দেখতে চাই। ওকে, রাইট। আচ্ছা, যখন আমার ফ্লো চার্টটা হচ্ছে কন্ডিশনাল হবে বা ডিসিশন হবে তখন আমি কি করতে পারি। এক নাম্বার, আমি কোন একটা সংখ্যা পজিটিভ নাকি নেগেটিভ সেটা নির্ণয় করতে পারি। তাহলে এক নাম্বার প্রোগ্রামে লিখে ফেল পজিটিভ নাকি নেগেটিভ। যে কন্ডিশনাল ফ্লো চার্টের আন্ডারে যে প্রোগ্রামটা থাকবে সেটার মধ্যে এক নাম্বার হচ্ছে একটা সংখ্যা পজিটিভ নাকি নেগেটিভ সেটা আমরা বের করতে পারি।
কন্ডিশনাল বা ডিসিশন ফ্লো চার্টের মাধ্যমে। এরপরে 2 নাম্বার দিব, এভাবে একের পরে 2, 2-এর পরে 3। এখানে বোর্ডে এতগুলো জায়গা হবে না, আমি মুখে বলবো, তোরা লিখে ফেল, যারা পারোস লিখে ফেল। হ্যাঁ, আমি আস্তে আস্তে বলতেছি। তাহলে 1 নাম্বার হচ্ছে একটা সংখ্যা নেগেটিভ নাকি পজিটিভ সেটা নির্ণয় করা যায়। এরপরে একটা সংখ্যা ইভেন অর অড, এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট একটা প্রোগ্রাম, আমাদের অনেকের আসছে টেস্ট পরীক্ষায়, যে একটা সংখ্যা ইভেন অথবা অড মানে জোর কিনা ভেজোর, সেটাও কিন্তু কি করতে পারি, এই ডিসিশন ফ্লো চার্টের মাধ্যমেই আমি বানাইতে পারি। তাহলে 1 নাম্বার বলছিলাম একটা সংখ্যা নেগেটিভ নাকি পজিটিভ, এরপর হচ্ছে একটা সংখ্যা জোর নাকি ভেজোর বা ইভেন বা অড। এরপর 3 নাম্বারে লিখতে পারি যে 2টা সংখ্যার মধ্যে কোনটা বড়, অথবা 3টা সংখ্যার মধ্যে কোনটা বড়। 3টা প্রোগ্রামের নাম বলছে, 1 নাম্বার হচ্ছে নেগেটিভ পজিটিভ, 2 নাম্বার হচ্ছে ইভেন অড, 3 নাম্বার হচ্ছে 2টা সংখ্যার মধ্যে কোনটা বড় ছোট, অথবা 3টা সংখ্যার মধ্যে কোনটা বড় ছোট, সেটাও কিন্তু কি করা যায়, এই কন্ডিশন বা ডিসিশন ফ্লো চার্ট দিয়ে নির্ণয় করা যায়। এরপরে একটা সংখ্যা মৌলিক কিনা সেটাও কিন্তু কি করা যায়। 4 নম্বরে লিখতে পারো যে একটা সংখ্যা প্রাইম কিনা, হ্যাঁ, সেটাও কিন্তু কি করা যায়, এই ডিসিশন ফ্লো চার্ট দিয়ে লেখা যায়। যেগুলো যেগুলো বললাম একটু লিখে ফেলতে হবে। তাহলে কি কি বললাম, ফার্স্টের থেকে আমি আসি। 1 নম্বরে এই কন্ডিশন ফ্লো চার্টের আন্ডারে থাকবে, 1 নম্বরে থাকবে নেগেটিভ পজিটিভ, 2 নম্বরে থাকবে ইভেন অড। আমি সংক্ষেপে বলতেছি লিখতে সুবিধা হওয়ার জন্য, এগুলো সব প্রোগ্রামের নাম। আমি কিন্তু এটার আন্ডারে প্রায় 5-6টা প্রোগ্রাম বলছি, এখন এটার আন্ডারেও কিন্তু 5-6টা প্রোগ্রাম বলতেছি, ঠিক আছে। এগুলো সবগুলো সেম, এই 5-6টা হবে সেম নিয়ম, এই 5-6টা হবেও সেম নিয়ম। তাহলে 1 নম্বর নেগেটিভ পজিটিভ, 2 নম্বর হচ্ছে ইভেন অড, 3 নম্বর হচ্ছে 2টা সংখ্যার মধ্যে বড় অথবা ছোট, তারপর 3টা সংখ্যার মধ্যে বড় অথবা ছোট, আর 3 নম্বরে বলছিলাম একটা সংখ্যা প্রাইম কিনা। তারপর 4 নম্বরে লিখতে পারো যে সবচেয়ে ইম্পর্টেন্ট একটা এখানে প্রোগ্রাম, সেটা হচ্ছে লিপ ইয়ার, সেটা হচ্ছে লিপ ইয়ার, এটার উপরে স্টার মার্ক দিতে হবে, এটা অনেক সময় আসে। তারপরে কি লিখতে পারো, লিপ ইয়ার, একটা বছর লিপ ইয়ার কিনা সেটা নির্ণয় করতে পারো কন্ডিশন অথবা ডিসিশন ফ্লো চার্টের মাধ্যমে, অথবা শুধুমাত্র ইফ এলস এর মাধ্যমে। যদি সি দিয়ে লিখতে চাই সেটা হবে শুধুমাত্র ইফ আর এলস এর মাধ্যমে, ঠিক আছে। অথবা আমরা অনেকগুলো প্রোগ্রাম দেখতে পাই, একটা স্টুডেন্ট পাস করছে নাকি ফেল করছে, সেটাও অ্যাড করতে পারো, যে একটা স্টুডেন্ট পাস করছে নাকি ফেল করছে, সেটাও কিন্তু এই ক্যাটাগরির আন্ডারে পড়বে। তাহলে এখানে 5-6টা প্রোগ্রামের নাম বলছি আমি, সবগুলা প্রোগ্রাম কিন্তু কি দিয়ে করতে পারবি, ইফ আর এলস দিয়ে করতে পারি। ইফ এলস এই জিনিসটা দিয়ে কিন্তু এই 5-6টা প্রোগ্রাম করে ফেলতে পারবি। আর এখানে প্রিন্টএফ স্ক্যানএফ দিয়ে 5-6টা বললাম, ইফ এলস দিয়ে এখন 5-6টা বললাম, ঠিক আছে। এরপরে লাস্ট আমি যাব লুপে, যেহেতু টাইম একটু কম, সাহেবের কিন্তু অনেকক্ষণ ক্লাস নিছে। লুপ, আচ্ছা লুপ জিনিসটা আগে একটু বুঝাই দেই, লুপ জিনিসটা আসলে কি, তারপরে লুপের আন্ডারে যে যে প্রোগ্রামগুলো আছে সেগুলো লিখে ফেলবো। আচ্ছা দেখ, লুপ জিনিসটা আমি অনেক মজা করে একটু যদি বলতে চাই, ধর আমি বললাম একটা চা বানানোর, 1 কাপ চা বানানোর অ্যালগরিদম আমাকে বল। তাহলে 1 কাপ চা বানানোর অ্যালগরিদম যদি বলতে বলি, তাহলে কি বলবি, ফার্স্টে কি উপকরণগুলো নিতে হয়। আমরা যারা হলে থাকি, যে পোলাপাইন একদিনের জন্য হোস্টেলে থাকছো, সে কিন্তু চা বানাইছস এবং কপি বানাইছস, এবং কপি বানানোর রেসিপি, চা বানানোর রেসিপি, এগুলো কারো শিখাই দেওয়া লাগে না, ঠিক আছে। তো আমি যদি বলি যে 1 কাপ চা বানানোর অ্যালগরিদমটা কি, তাহলে কি বলবো, ফার্স্টে সবগুলো উপকরণ নিব, তারপরে স্টোভ জ্বালায়, কি বলে চুলা জ্বালায়, উপরে কি দিব, কেটলি দিব, চাটগাঁয়া ভাষায় কি বলে ডেক্সি বসাবো, ডেক্সিতে পানি দিব, পানি দেওয়ার পর স্টোভ অন করব, অন করার পরে কি করব, আমি ওয়েট করব। আমি কি পানিতে যে পানিটা দেওয়ার পর যখন আমি স্টোভ অন করবো, আমি কি সাথে সাথে ওই যে কফি ঢেলে দিব বা চা পাতা ঢেলে দেই না, কিন্তু আমাকে কি করতে হয়, ওয়েট করতে হয় যতক্ষণ না পানিটা গরম হচ্ছে। আমি কিন্তু লুপ বুঝাচ্ছি লুপ কি জিনিস। তাহলে আমার স্টোভটা অন করার পর আমাকে ওয়েট করতে হবে, চা পাতা দেওয়ার জন্য বা কফি দেওয়ার জন্য আমাকে ওয়েট করতে হবে পানিটা কতক্ষণ না গরম হচ্ছে। মানে পানি যতক্ষণ বয়েল হবে না ততক্ষণ আমি কি করতে পারবো না, চা পাতা দিতে পারবো না, বা ততক্ষণ পর্যন্ত আমাকে কি করতে হবে, চেক করতে হবে। তাহলে এখানে একটা কন্ডিশন কাজ করতেছে, যে পানি কখন গরম হবে এটা হচ্ছে কন্ডিশন, আর পানি যতক্ষণ না গরম হবে ততক্ষণ আমাকে বারবার একটা কাজ করতে হচ্ছে, সেটা হচ্ছে আমি বারবার চেক করতেছি যে পানিটা গরম হচ্ছে কিনা। তাহলে একটা কন্ডিশন আছে, সেটা হচ্ছে পানিকে আগে গরম হইতে হবে, আর এই কন্ডিশনের উপর বেস করে আমি কি করতেছি, আমি বারবার চেক করতেছি, যে এই চেক করাটা হচ্ছে কাজ, আর একটা কন্ডিশন যে দিলাম পানি গরম হওয়া, এটা হচ্ছে কন্ডিশন। তো লুপ জিনিসটা হচ্ছে সেম জিনিস, একটা কন্ডিশন থাকবে, যে কন্ডিশনটা ফুলফিল না হওয়া পর্যন্ত তোরে বারবার একটা কাজ করে যেতে হবে।
আবার রিপিট করতেছি। লুপ হচ্ছে এমন জিনিস যেখানে একটা কন্ডিশন থাকবে, যে কন্ডিশনটা ফুলফিল না হওয়া পর্যন্ত তোরে বারবার একটা কাজ রিপিট করে করে করতে হবে, বারবার একটা কাজ রিপিট করে করে করতে হবে, সেগুলো হচ্ছে আমার লুপের প্রোগ্রাম। আর লুপের ফ্লোচার্টটা কি ধরনের হয়, এই কন্ডিশন আর লুপের মধ্যে কিন্তু গরমিল করা যাবে না। যেমন কন্ডিশনে কিন্তু এটা থাকে, লুপের মধ্যে কিন্তু এটা থাকবে, বাট এটার একটু ডিফারেন্ট ভাবে থাকবে। ধর এটা ট্রু হইলো, অথবা ধর এটা ট্রু হইলো, এটা ফলস হইলো। তো ট্রু হওয়ার পর এখানে কিন্তু স্টেপ থাকবে, এবং আমাকে কি করতে হবে, এই স্টেপ পর্যন্ত আসি, উপরে একটা দাগ দিয়ে আবার কি করতে হবে, রিপিট করতে হবে। ঠিক আছে, এটা এইভাবেও হইতে পারে, অথবা আরেকটা ওয়ে দেখাচ্ছি, জাস্ট উল্টাটা, যে কয়েকটা স্টেপ থেকে আমি আসবো, এটা একটা স্টেপ, ফ্লোচার্টের স্টেপ, এখান থেকে এই স্টেপ আসলাম, আসি এখানে একটা শর্ত দিলাম, শর্ত দেওয়ার পরে যদি ফলস হয় আমি একটা কাজ করব, যদি ফলস হয় এখানে একটা শর্ত থাকবে। আমরা যারা ফ্লোচার্ট নিয়ে একটু হইলেও জানি, তোরা যারা সেকেন্ড ইয়ার আসছো তারা তো এগুলো একটু পড়ে ফেলছোস, একটু এগুলো নিয়ে একটু আইডিয়া আছে। এই ক্লাসটা মেইনলি ওরিয়েন্টেড হচ্ছে যারা ফিউচারে পরীক্ষা দিবি তাদের জন্য। তাহলে এই স্টেপগুলো পার করে এখানে একটা যখন শর্ত থাকবে, মনে রাখবি এই যে কোনো শর্ত, শর্ত মানে কন্ডিশন অথবা ডিসিশন, এখানে ডিসিশনও নেওয়া যায়, এটাকে ডিসিশনও বলা হয়, শর্তও বলা হয়। যখন কোনো একটা শর্ত দিবে সেটা দুইটা অ্যান্সার থাকবে, একটা ইয়েস আর একটা নো। যদি নো হয় বা ফলস হয় আমাকে একটা কাজ করতে হবে, আর যদি ট্রু হয় তখন আমি কি করব, আবার উপরে উঠে এই স্টেপ থেকে আবার মানে ফলো করে করে এই জায়গা পর্যন্ত আসবো। এখানে আসে আমি আবার সেই শর্তটা চেক করব, এখানে যে শর্তটা থাকবে সেই শর্তটা আমি আবার চেক করব, চেক করে যদি ট্রু হয় আমি আবার উপরে গিয়ে এখান থেকে রিপিট করে করে আসবো। কিন্তু এখানে কিন্তু সেরকম কোনো জিনিস নাই, এখানে জাস্ট এরকম থাকবে, এবং এখানে ট্রু থাকবে, ফলস থাকবে, কোনো রিপিট হবে না। তাহলে এইটার পার্থক্য, মানে কন্ডিশন আর লুপ, এই দুই ধরনের ফ্লোচার্টের পার্থক্য হচ্ছে, কন্ডিশনে জাস্ট একটা কন্ডিশন থাকবে যেটা দুইটা অ্যান্সার থাকবে, এখানে কোনো রিপিট হবে না, এখানে কোনো এই যে উপর দিকে উঠলো স্টেপ এরকম থাকবে না, এই যে উপরের দিকে উঠলে এটার পাশে লিখে দিতে হয় লুপ। তাহলে কন্ডিশনের মধ্যে হচ্ছে আমার ডায়মন্ড শেপ থাকবে, লুপের মধ্যে আমার ডায়মন্ড শেপ থাকবে। কিন্তু কন্ডিশন আর লুপের পার্থক্য হচ্ছে যে কন্ডিশনের মধ্যে ট্রু ফলস থাকবে, এখানে কোনো স্টেপ রিপিট হবে না। এই কন্ডিশন যদি ট্রু হয় তখনও কোনো স্টেপ রিপিট হবে না, এই কন্ডিশন যদি ফলস হয় তখনও কোনো স্টেপ রিপিট হবে না। বাট লুপের বেলায় এই জিনিসটা থাকবে, এবং এই জিনিস দেখে আমি সাথে সাথে বলে দিতে পারবো না এটা কন্ডিশন ফ্লো চার্ট। আমাকে চেক করতে হবে এখানে ফলস হলে কি রিপিট হচ্ছে কিনা, কন্ডিশন যদি ট্রু হয় সেখানে কোনো রিপিট হচ্ছে কিনা। যদি ফলস হলে রিপিট হয়, যদি ট্রু হলে রিপিট হয়, তখন সেটার কন্ডিশন থাকবে না, সেটা হয়ে যাবে লুপ। তাহলে লুপ জিনিসটা হচ্ছে কি, একটা শর্ত পূর্ণ না হওয়া পর্যন্ত একটা কাজ বারবার করে যাওয়া। এই যে একটা কাজ বারবার করতেছে, এই কাজটা কিন্তু করে আসছে, করে এসে আবার করতেছে, করে আসছে আবার করতেছে। কেন? এই যে শর্তটা ফুলফিল হচ্ছে না, শর্তটা ট্রু হচ্ছে না। শর্তটা যদি ট্রু না হয় একটা কাজ কিন্তু বারবার করতে হবে। তো লুপ মানে হচ্ছে কি, এইভাবে ঘুরে আসা, লুপ করা মানে একটা কাজ বারবার করা। ঠিক আছে, লুপ মানে হচ্ছে একটা কাজ বারবার করা। তো এই লুপ যদি ফ্লো চার্ট যদি কোনো আমার লুপ হয়, মানে আমার কোনো ফ্লো চার্টে যদি এরকম লুপ থাকে, সেই লুপওয়ালা ফ্লো চার্টের প্রোগ্রাম লিখতে গেলে তোকে তিনটা জিনিস জানতে হবে। একটা হচ্ছে ফর, আরেকটা হচ্ছে হোয়াইল বা ওয়াইল, আরেকটা হচ্ছে ডু হোয়াইল। আমি এটা লেখার সময় বড় হাতে দিচ্ছি, কিন্তু প্রোগ্রামে লেখার সময় ছোট হাতে দিতে হয়। তাহলে আমার কোনো ফ্লো চার্ট যদি লুপের হয়, এই লুপের ফ্লো চার্টওয়ালা যে প্রোগ্রামগুলো থাকবে, লুপের ফ্লো চার্টওয়ালা যে প্রোগ্রামগুলো থাকবে সেগুলা লেখার জন্য আমার তিনটা জিনিসের কাজ জানতে হবে। একটা ফর, আর একটা ওয়াইল, আর একটা ডু ওয়াইল। এবং এই তিনটা জিনিস কিন্তু সেম, এই তিনটা জিনিস সেম কাজ, তিনটা জিনিসের সেম কাজ। একটা লুপের প্রোগ্রাম তুই ফর দিয়েও করতে পারবি, ওয়াইল দিয়েও করতে পারবি, ডু ওয়াইল দিয়েও করতে পারবি। একটা লুপের প্রোগ্রাম এই তিনোটা দিয়ে করা যায়, এই তিনোটা দিয়ে করা যায়। তাহলে ভাই একটা শিখলে হয় না? না, হয় না। কারণ পরীক্ষায় কি করে, পরীক্ষায় বলে দে যে ফর দিয়ে করতে হবে, অথবা ওয়াইল দিয়ে করতে হবে, অথবা ডু ওয়াইল দিয়ে করতে হবে। এবং এই তিনটা জিনিসের আবার তিনটা বাচ্চা আছে। এগুলো কি কি? ব্রেক, তারপরে কন্টিনিউ, পরীক্ষা আসছে না এগুলা, এরপরে গো টু। এই তিনটা জিনিসের আন্ডারে আর তিনটা বাচ্চা আছে, সেগুলো হচ্ছে কি? ব্রেক, কন্টিনিউ, গো টু। আমি বলবো এগুলো এখন শিখতে হবে না, ডিরেক্টলি মুছে দিলাম, এখন শিখাবোই না।
এখন আমি খালি এই তিনটা জিনিস শিখাবো, এগুলো শেখার অনেক টাইম আছে। এই তিনটা জিনিস বেসিক, এগুলো পারলে ওগুলো এমনিতেই পারবি। এই তিনটা জিনিস হচ্ছে আমার বেসিক, ফর, ওয়াইল, ডু ওয়াইল। এই তিনটার কাজ পারলে তুই কন্টিনিউ মানে কি বুঝবি, ব্রেক মানে কি বুঝবি, গো টু মানেও কি বুঝবি। তাহলে লুপের প্রোগ্রাম লেখার জন্য আমাকে প্রোগ্রামের তিনটা জিনিস জানতে হবে, যে ফর কিভাবে কাজ করে বা ফরের স্টেটমেন্টটা কিভাবে কাজ করে, ওয়াইল কিভাবে কাজ করে, ডু ওয়াইল কিভাবে কাজ করে। এবং এইখানে একটা জিনিস লিখে রাখতে পারো যে একটা লুপের প্রোগ্রাম ফর দিয়েও করা যায়, ওয়াইল দিয়েও করা যায়, ডু ওয়াইল দিয়েও করা যায়। একটা লুপের প্রোগ্রাম ফর, ওয়াইল, ডু ওয়াইল এই তিনটা জিনিস দিয়ে করা যায়, বাট তিনটা জিনিসের কাজ কিন্তু সেম না। সো আমরা একটা প্রোগ্রাম শিখবো, সেটা দিয়ে সবগুলো পারবো। একটা প্রোগ্রাম আমরা ফর দিয়ে লিখবো, একটা প্রোগ্রাম আমরা ওয়াইল দিয়ে লিখবো, আর একটা প্রোগ্রাম আমরা ডু ওয়াইল দিয়েও লিখবো। সেম প্রোগ্রাম লিখবো, এই সেম একটা লুপের প্রোগ্রাম ফর দিয়েও লিখতে পারবো, ওয়াইল দিয়েও লিখতে পারবো, ডু ওয়াইল দিয়েও লিখতে পারবো। ঠিক আছে, তো একটা প্রোগ্রাম শিখলে বাকি সব প্রোগ্রামই পারবি। এখন সব প্রোগ্রাম এবং এই লুপের আন্ডার আমি এখন যতগুলো প্রোগ্রামের নাম বলবো, যেমন এখানে 5টা 6টা বলছি, এখানে 5টা 6টা, এখানেও 5টা 6টা বলবো। ঠিক আছে, সব মিলা হয় ধর 18-20টা। এই 18-20টা প্রোগ্রামই এনাফ। আমি এটা গ্যারান্টি দিচ্ছি, এই 18-20টা প্রোগ্রাম যেগুলো আমি নাম বলবো সেগুলো শিখলে তুই পরীক্ষায় কমন পাবি, একটা সিকিউ। এটা গ্যারান্টি আমি দিচ্ছি। ঠিক আছে, যে 5টা 6টা বা এখানে 5টা 6টা, এখানে 5টা 6টা, এখানে 5টা 6টা, এইভাবে করে যতগুলো প্রোগ্রামের নাম বলতেছি, এখান থেকে যদি কমন না আসে সেটা আমার উপর ছাড়ে দিবি। ঠিক আছে, আমি এটা গ্যারান্টি দিচ্ছি যে এগুলোর থেকেই কিন্তু পরীক্ষা আসবে। আর এখানে যে কন্টিনিউ, ব্রেক, তারপরে গো টু যেগুলো আছে সেগুলো নিয়ে চিন্তা করতে হবে না, এগুলো নিয়ে এমসিকিউ আসে, আমি জানি এগুলো নিয়ে কিন্তু এমসিকিউ আসে। কন্টিনিউ, ব্রেক, গো টু এগুলো দিয়ে কিন্তু এগুলো আমাদের সময় ছিল না, যখন আমি পড়ছিলাম তখন ছিল না। এখন তোদের বেলায় নতুন অ্যাড করা হয়েছে, নতুন জিনিস শেখা সবসময় ভালো, রাইট? আচ্ছা, এখন আমরা ছোট করে নোট করে ফেলবো যে লুপের প্রোগ্রাম আসলে কি কি আছে। এক নম্বরে দিব বেসিক প্রোগ্রাম, এগুলো একটু লিখে ফেলতে হবে। 1 নম্বরে দিব বেসিক প্রোগ্রাম, এগুলো একটু লিখে ফেলতে হবে। 1 নম্বর প্রোগ্রাম হবে একটা লেখাকে 5 বার, 6 বার, 10 বার, 12 বার, 18 বার, 100 বার প্রদর্শন করা। যতবার ইচ্ছা ততবার প্রদর্শন করতে পারবি। অনেকগুলো প্রোগ্রাম আছে না যে বলে কি এই লেখাটাকে এতবার প্রদর্শন করো, এই লেখাটাকে এতবার প্রদর্শন করো, রাইট? ওগুলোকে স্ট্রিং বলা হয় আসলে। তো একটা স্ট্রিংকে 5 বার, 6 বার, 10 বার, 12 বার, যতবার ইচ্ছা প্রিন্ট করার জন্য আমার লুপ প্রোগ্রাম ইউজ করতে হবে বা লুপ ফ্লোচার্ট ইউজ করতে হবে। তাহলে 1 নম্বরে কি বললাম, একটা সেন্টেন্সকে এতবার মানে 5, 10, 15, 20 যত ইচ্ছা ততবার প্রদর্শন করার জন্য আমি লুপের প্রোগ্রামটা ইউজ করতে পারি। এরপর যখন 2 নম্বর বলবো তখন একটা ইম্পর্টেন্ট প্রোগ্রামের নাম বলবো, সেটা হচ্ছে ফ্যাক্টোরিয়ালের প্রোগ্রাম। এইবার যারা পরীক্ষা দিবি তাদের জন্য হয়তো এটা ইম্পর্টেন্ট, আমার কাছে মনে হচ্ছে এটা ইম্পর্টেন্ট, তবে ইম্পর্টেন্ট অনেকগুলো প্রোগ্রাম আছে। তাহলে 2 নম্বর আমি লিখে ফেলবো ফ্যাক্টোরিয়াল। 2 নম্বর আমি লিখে ফেলবো যে লুপ ফ্লো চার্টওয়ালা যে প্রোগ্রামগুলো হবে সেটার মধ্যে একটা হচ্ছে ফ্যাক্টোরিয়াল, যেটা ইম্পর্টেন্ট। তারপর 3 নম্বরে লিখতে পারো জিসিডি এলসিডি। জিসিডি এলসিডি এগুলো কি আমরা জানি, একটা হচ্ছে গসাগু, এটা হচ্ছে লসাগু, এটাও কিন্তু ইম্পর্টেন্ট। এটা হচ্ছে গসাগু, এটা হচ্ছে লসাগু, রাইট? এটা হচ্ছে গসাগু, এটা লসাগু। 1 নম্বরে বলছিলাম একটা লেখাকে 5 বার, 10 বার, 15 বার যতবার ইচ্ছা প্রদর্শন করার জন্য। তারপরে হচ্ছে কি 2 নম্বরে বলছিলাম ফ্যাক্টোরিয়ালের প্রোগ্রাম, 3 নম্বরে বলতেছি জিসিডি, তারপরে এলসিডি এগুলা। এরপর 4 নম্বর আমি বলতে পারি, এটা কিন্তু খুব বেশি ইম্পর্টেন্ট। 4 নম্বরে যেটা বলবো সেটা লুপের জন্য খুব বেশি ইম্পর্টেন্ট এবং পরীক্ষা আসার সম্ভাবনা একদম 100%। সেটা হচ্ছে সিরিজ। 1+, 2+, 3+, এরকম যতগুলো প্লাসের জিনিস আছে যেগুলোকে আমরা সমান্তর ধারা বলি, এগুলোকে আবার অন্য ভাষায় বলা হয় যে প্রথম n সংখ্যক স্বাভাবিক সংখ্যার যোগফল। তাহলে সিরিজগুলো অনেক ধরনের হইতে পারে, আমি একটু উপরে মুছতেছি। সিরিজগুলো কিন্তু অনেক ধরনের হইতে পারে, কয়েকটা আমি এখানে দেখাই দিচ্ছি। যেমন সিরিজ হইতে পারে 1+, 2+, 3+, ... প্লাস এখানে 100 হইতে পারে। আবার সিরিজটা এরকমও হইতে পারে 2+, 4+, 6+... প্লাস এখানেও ধর 80 দিতে পারবো, কোনো সমস্যা নেই। তারপর 3+, 6+, 9+... +27। এইরকম যত ধরনের সিরিজ থাকুক না কেন সবগুলা সিরিজ আমি করতে পারবো লুপ দিয়ে, বা সবগুলা সিরিজ আসলে লুপের আন্ডারে পড়বে, সবগুলা সিরিজের প্রোগ্রাম আসলে পড়বে লুপের আন্ডারে, রাইট? এই লুপ দিয়ে কিন্তু এগুলো করতে পারবো, মানে ফর, ওয়াইল, ডু ওয়াইল এই তিনটা জিনিস দিয়ে, তিনটা জিনিসের যে কোনো একটা ইউজ করে এগুলো আমি করতে পারবো, এবং এগুলোকে বলা হয় সিরিজ। আর ফ্যাক্টোরিয়ালের বাংলাটা বলা হয় গৌণিক, ফ্যাক্টোরিয়ালের বাংলাকে বলা হয় গৌণিক। এটা একটু লিখে রাখতে পারো যে ফ্যাক্টোরিয়ালকে বাংলায় গৌণিক বলা হয়, ফ্যাক্টোরিয়ালকে বাংলায় বলা হয় গৌণিক, ঠিক আছে? তারপর আবার লুপ দিয়ে হচ্ছে মৌলিক সংখ্যা, সেটাও নির্ণয় করা যায়। একটা সংখ্যা মৌলিক কিনা সেটাও লুপ দিয়ে কিন্তু কি করা যায়, নির্ণয় করা যায়, রাইট? আশা করি সবাই লিখে ফেলছোস।
লুপের একটা প্রোগ্রাম শিখে ফেলবো, বাকি সব প্রোগ্রাম আমার জন্য লিখে ইজি হয়ে যাবে। মানে আমি তিনটা টাইপ থেকে 3টা প্রোগ্রাম শিখবো। এই 3টা প্রোগ্রাম দিয়ে কিন্তু আমি সবগুলো 18-20টা প্রোগ্রাম আমি হিট করতে পারবো। কোনো ধরনের ঝামেলা হবে না, জাস্ট প্রতিটা প্রোগ্রামের অ্যালগোরিদমটা হবে ভিন্ন। সো আজকে সহজ একটা প্রোগ্রাম দেখাবো না, বা লিনিয়ারগুলো দেখাবো না, কন্ডিশনের একটা প্রোগ্রাম দেখাই শেষ করব। আমাকে কমেন্ট করে চাইলে বলতে পারো কন্ডিশনের কোন প্রোগ্রামটা করতে চাও। কন্ডিশনের কোন প্রোগ্রামটা দেখাবো? আমি যেভাবে কথা বলছি সেভাবেই করবো। আমি ফার্স্ট অ্যালগোরিদম করবো, অ্যালগোরিদম দেখে দেখে ফ্লোচার্ট আঁকবো। আর আমি যে বলছিলাম ফ্লোচার্ট দেখে সি ভাষাটা ইজিলি লিখে ফেলা যায়, সেটা আমি প্রুফ করেই ছাড়বো। আমি ফ্লোচার্ট দেখে দেখে সি ভাষা লিখে ফেলবো, কোনো কাজ নাই। সি ভাষার বেসিক যদি তুমি 5 মিনিট পড়ো সি ভাষা পারবা, ফ্লোচার্টের বেসিক যদি 2 মিনিট পড়ো ফ্লোচার্টও পারবা। বাট তোমাকে যেটা শিখতে হবে প্রতিটা প্রোগ্রামের জন্য নতুন করে যেটা শিখতে হবে সেটা হচ্ছে অ্যালগোরিদম। বারবার বলতেছি সেজন্য অ্যালগোরিদমটাই কঠিন, আর কোনো কিছু কঠিন না। তুমি ফ্লোচার্টের বেসিক যদি 2 মিনিট পড়ো ফ্লোচার্ট পারবা, আর প্রোগ্রামিং এর বেসিক যদি 5 মিনিট পড়ো তুমি প্রোগ্রামিং লিখতে পারবা। প্রোগ্রামিং এর বেসিক বুঝলে প্রোগ্রামিং লিখতে পারবা, শুধু ফ্লোচার্টটা কোন টাইপের সেটা বুঝলে হবে। যে টাইপের ফ্লোচার্ট সেইভাবে আমি প্রোগ্রামটা লিখবো, যে টাইপের ফ্লোচার্ট হবে সেভাবে আমি প্রোগ্রামটা লিখবো, ঠিক আছে? আচ্ছা, অনেকটা সহজ না, একটা বেসিক একটা প্রোগ্রাম দিয়ে শুরু করতেছি। সেটা হচ্ছে কন্ডিশনের একটা প্রোগ্রাম, যে একটা সংখ্যা পজিটিভ নাকি নেগেটিভ। আমি সংক্ষেপে পজিটিভ নেগেটিভ লিখতেছি এখানে। তো এটা যদি ফুললি লিখতে চাও লিখবা যে একটা সংখ্যা পজিটিভ মানে ধনাত্মক নাকি ঋণাত্মক সেটা নির্ণয় করা প্রোগ্রাম। একটা সংখ্যা ধনাত্মক নাকি ঋণাত্মক সেটা নির্ণয় করা প্রোগ্রাম। একটা সংখ্যা কি পজিটিভ নাকি নেগেটিভ সেটা সেই জিনিসটা আমি বাইর করব একটা সফটওয়্যারের মাধ্যমে, একটা প্রোগ্রাম মানে কি অ্যাপ্লিকেশন। আমি একটা অ্যাপস বানাচ্ছি। দেখ, প্রোগ্রাম পড়ার সময় কিন্তু একটা মজা লাগে। হ্যাঁ, আমি মেডিকেল ব্যাকগ্রাউন্ডটা হয়েও আইসিটির পিছনে লাগছি কেন? কারণ আমার কাছে আইসিটির একটা অ্যাডভেঞ্চার মনে হয়। আইসিটি হচ্ছে একটা অ্যাডভেঞ্চার। আমি যখন ইন্টারে পড়তাম তখন থেকে আমি সি নিয়ে গোতাগুতি করতাম, আমি সি শিখে ট্রাই করতাম, নিজের উদ্যোগে সি শিখছি। আমি নিজের উদ্যোগে ওয়েবসাইট ঘাটি ইউটিউব ঘাটি বা যেখান থেকে সোর্স পাইছি সেখান থেকে আমি ঘাটাঘাটি করে সি ভাষাটা শিখছি। আর সি শেখার পিছনে এই প্রোগ্রামিংয়ের পিছনে ঝোঁকটা কেন? কারণ আমার মতে পৃথিবীতে সবচেয়ে ট্যালেন্টেড মানুষ, সবচেয়ে ক্রিয়েটিভ মানুষ হচ্ছে প্রোগ্রামাররাই। নো অফেন্স, কারো প্রতি আমি কোনো অফেন্সটাকে বলতেছি না, নিজের অপিনিয়ন বলতেছি যে আমার কাছে মনে হয় এই পৃথিবীতে সবচেয়ে ক্রিয়েটিভ এবং সবচেয়ে ট্যালেন্ট তারা হচ্ছে প্রোগ্রামাররা, রাইট? তো ইন্টার পড়াশোনায় আমি এই সি প্রোগ্রামের পিছনে লাগছিলাম, এরপর আস্তে আস্তে আমি পাইথনে কিছু কাজ শিখছিলাম, এবং এই লকডাউনের ভিতরেও কিন্তু আমি বসে না থেকে সুইফটের কিছু কাজ একটা ট্রেনারকে আমি কিন্তু ডলার পে করে শেখার ট্রাই করতেছি। মানে আমার কাছে আসলে এই জিনিসগুলোকে অ্যাডভেঞ্চার মনে হয়। আমি এই কথাগুলো বলতেছি যেন আইসিটি জিনিসটার প্রতি একটু মায়া জন্মায়, একটু ভালোবাসা জন্মায়, রাইট? তো এই আইসিটি জিনিসটার প্রতি আমার ভালোবাসা জন্মানোর একটা কারণ ছিল, সেটা হচ্ছে আমার কাছে মনে হয়েছিল যে প্রোগ্রাম লিখতে পারাটা বা প্রোগ্রাম সম্পর্কে নলেজ রাখাটা হচ্ছে একটা অ্যাডভেঞ্চারের মতো, ঠিক আছে? এখানে একটা ক্রিয়েটিভিটি দেখানোর সুযোগ থাকে। আমরা যারা অব্র কিবোর্ড জানি, অব্র আমরা যারা অ্যান্ড্রয়েড ফোন ইউজ করি, আইফোনে তেমন একটা ইউজ করা যায় না। সো অব্রও কিন্তু বানাইছিল একটা মেডিকেল স্টুডেন্ট, আমরা সবাই হয়তো জানি এটা। সো আসলে ট্যালেন্ট দেখানোর জন্য এই প্রোগ্রামিং জিনিসটা আসলে একটা প্ল্যাটফর্ম, ঠিক আছে? এখানে প্ল্যাটফর্ম, এই প্রোগ্রামিংটা শিখলে এখানে লস যাবে না এবং এটা একটা অ্যাডভেঞ্চারের মতো কাজ করবে, ঠিক আছে? সো প্রোগ্রাম কঠিন ফেলে রাখবো এরকম চিন্তাধারা যাদের থাকবে তাদেরকে বলবো, যারা যারা সায়েন্সের আসোস তারা তো অনেকেই, আমাদের বাংলাদেশে বলতে গেলে জাতীয় সাবজেক্ট হচ্ছে সিএসসি, আমরা অনেকেই সিএসসি পড়তে চাই। তো সিএসসি পড়ার ক্ষেত্রে অথবা ট্রিপল ই পড়ার ক্ষেত্রে প্রোগ্রামিং জিনিসগুলো কাজে আসবে, গেট জিনিসগুলো কাজে আসবে। আর গেট তৃতীয় অধ্যায় যেটা আছে গেটগুলো শিখলে কিন্তু আমার ইলেকট্রনিক্সও কাজে আসবে। তো যেটা ওভারঅল বলতে চাচ্ছি সেটা হচ্ছে প্রোগ্রাম জিনিসটাকে কঠিন হিসেবে ফেলে না রাখে এটাকে একটু জানার ট্রাই কর। নিজের ভাই বোন সম্বোধন করে কিন্তু আমি তুই তুকারি করে বলতেছি, আসলে কেউ মাইন্ড করার আসলে করলে কিছু করার থাকবে না। সো আমি এভাবেই ক্লাস নেই, ইনফরমালি ক্লাস নেই, যারা আমার স্টুডেন্ট আসোস তারা হয়তো জানোস। সো প্রোগ্রাম জিনিসটাকে আসলে যেটা বলতে চাচ্ছে যে কঠিন হিসেবে ফেলে রাখলে কিন্তু কঠিনই থাকবে, আর যদি একটু শিখার ট্রাই করোস এখানে অ্যাডভেঞ্চার পাবি, এটা গ্যারান্টি আমি দিচ্ছি। আমি নিজে পাইছি অ্যাডভেঞ্চার, তোরাও পাবি। আচ্ছা দেখ, তাহলে আমার মেইন টার্গেট হচ্ছে একটা সংখ্যা পজিটিভ নাকি নেগেটিভ এটা বের করা, একটা সংখ্যা পজিটিভ নাকি নেগেটিভ সেটা বের করা। সো
এই একটা সফটওয়্যার আমাকে বানাইতে দিল, এখন সফটওয়্যার আমি দুম করে লিখে ফেলতে পারবো না, আমাকে ফার্স্টে অ্যালগোরিদম বানাইতে হবে, তারপরে ফ্লো চার্ট, তারপর আমি সি দিয়ে সেই সফটওয়্যারটা লিখে ফেলতে পারবো, রাইট? সো সবচেয়ে কঠিন কাজটা আমাকে আগে করতে হবে, সেটা হচ্ছে অ্যালগোরিদম বের করা। এখন অ্যালগোরিদম মানে কি বলছিলাম, এই যে একটা সংখ্যা পজিটিভ নাকি নেগেটিভ সেটা তুই বুঝবি কিভাবে, সেই জিনিসগুলো লিখে ফেলা। একটা সংখ্যা পজিটিভ নাকি নেগেটিভ সেই জিনিসটা আসলে বুঝবি কিভাবে, সেই স্টেপগুলো লিখে ফেলা, লিখে একটা নোট করে ফেলা, সেটা হচ্ছে আমার অ্যালগোরিদম। তো এটা খুব সহজ একটা জিনিস, আমরা সবাই জানি জিরো থেকে যদি কোনো একটা সংখ্যা বড় হয় সেটাকে আমরা বলি পজিটিভ বা ধনাত্মক। জিরো থেকে, শর্তটা একটু খেয়াল করতে হবে, জিরো থেকে যদি একটা সংখ্যা বড় হয় সেটা হচ্ছে পজিটিভ, জিরো থেকে যদি একটা সংখ্যা ছোট হয় সেটা হচ্ছে নেগেটিভ। খুবই সহজ একটা অ্যালগোরিদম। তাহলে যে সংখ্যাটা জিরো থেকে বড় তুমি সেটাকে ছাপাবা পজিটিভ, যে সংখ্যাটা জিরো থেকে ছোট তুমি সেটাকে ছাপাবা নেগেটিভ হিসেবে। আর যে কোনো অ্যালগোরিদম লেখার ক্ষেত্রে ফার্স্ট স্টেপ কি হয়, আমি একটু অ্যালগোরিদমটা লিখে ফেলি। স্টেপ 1, আর একটা কথা বলে দিই, এটা ইংলিশে লিখতে হবে সেরকম কোনো কথা নাই, বাংলাতেও লিখতে পারো। স্টার্ট। স্টেপ 2, আচ্ছা যে সংখ্যাটা পজিটিভ নাকি নেগেটিভ বের করতে বলতেছে, আমি যদি সেই সংখ্যাটাই না জানি, মানে কোন সংখ্যাটাকে আমি পজিটিভ নেগেটিভ বের করবো সেটা আমাকে জানতে হবে না, তো সেটা আমাকে আগে জেনে নিতে হবে। সেজন্য আমি এখানে স্টেপ ফার্স্টে যে কোনো কাজ আমাকে শুরু করতে হয়, তারপর আমাকে জেনে নিতে হবে যে কোন সংখ্যাটাকে আমি বের করব পজিটিভ নাকি নেগেটিভ, কোন সংখ্যাটাকে আমি পজিটিভ নেগেটিভ বের করবো। তাহলে দ্বিতীয় নম্বর স্টেপে সে সংখ্যাটা জেনে নিলাম, রিড এন। আর এখানে এন কেন লিখলাম, কারণ এন মানে যে কোনো নাম্বার। আমি যদি একটা সফটওয়্যার বানাই যেটা শুধু আমাকে বের করে দিবে 5 পজিটিভ নাকি নেগেটিভ, তাহলে সেটা শুধু 5 এর জন্য কাজ করবে। বাট আমি যখন এখানে এন লিখবো, এন মানে হচ্ছে সকল নাম্বার, দুনিয়ার সকল নাম্বার, তো এই জিনিসগুলোকে আসলে চলক বলা হয়, এন জিনিসটাকে আসলে চলক বলা হয়। আর আমি যদি এখানে ফিক্স করে দিতাম যে রিড 4, তখন কিন্তু এটাকে আমি বলতাম ধ্রুবক, মানে কনস্ট্যান্ট, মানে এটা নড়াচড়া করবে না। 4 মানে 4, এই প্রোগ্রাম যখন আমি বানাবো সেটা শুধু 4 এর জন্য কাজ করবে, অন্য কারোর জন্য কাজ করবে না। বাট আমি যদি একটা প্রোগ্রাম বানাই যেটা শুধু একটা নাম্বারের জন্য কাজ করবে, সেই প্রোগ্রাম কি কেউ ইউজ করবে? সেই সফটওয়্যারটা কি কোনো মানে হয়? সেজন্য আমি এমন একটা সফটওয়্যার বানাবো যেটা সবার ক্ষেত্রে ইউজ করতে পারবো, সবগুলো নাম্বার আমি চেক করতে পারবো। এমন একটা সফটওয়্যার বানাবো যেটা দিয়ে আমি সবগুলো নাম্বার চেক করতে পারবো। সেজন্য আমি লিখবো রিড এন, মানে এন মানে হচ্ছে আপনি যে সংখ্যাটাকে চেক করতে চাচ্ছেন সেটাই প্রবেশ করান বা রিড করান, কম্পিউটারকে রিড করান। স্টেপ 3, এখন যে সংখ্যা বের করতে হবে পজিটিভ নাকি নেগেটিভ সেটা পেয়ে গেলাম। এরপর আমি কিভাবে নেগেটিভ পজিটিভ বুঝবো, ওই যে শর্তটা মাথায় রাখতে হবে যে ইফ এই n গ্রেটার দেন 0, তাহলে একটা জিনিস মাথায় রাখতে হবে, যখন আমি ইফ দিয়ে কোনো কিছু লিখবো বা যখন আমি শর্ত অ্যাপ্লাই করবো, সেটা দুইটা অ্যান্সার, একটা ট্রু একটা ফলস। আমি বলছিলাম ওই যে ডায়মন্ড শেপের জিনিসের দুইটা হাত থাকে, একটা ট্রু একটা ফলস, এখানেও ঠিক সেম। যখন আমি ইফ ইউজ করবো, এটা ইফ দিয়েও লিখে যায়, আবার অনেক সময় অনেকে ইস দিয়ে লিখে, মানে প্রশ্ন করে। ইজ n গ্রেটার দেন 0, দুইটাই কারেক্ট, কোনো ভুল নাই। আমি আপাতত ইফ দিয়ে লিখি, ইফ n গ্রেটার দেন 0, মানে এই যে নাম্বারটা আমি কম্পিউটারকে বুঝাইলাম বা দিলাম, সেই নাম্বারটা যদি 0 থেকে বড় হয় কি করতে হবে, কি বলছিলাম, প্রিন্ট করতে হবে এটা পজিটিভ। তাহলে 1 নম্বরে দিব, 2 নম্বরে দিব। তাহলে যখন আমি ইফ দিয়ে কোনো শর্ত দিব তখন একদম চোখ বন্ধ করে 1 নম্বর 2 নম্বর দিয়ে দিব, একটাতে ট্রু দিব আর একটাতে ফলস দিব। যখন আমি ইফ দিয়ে কোনো কন্ডিশন দিব, চোখ বন্ধ করে ফার্স্টে 1 2 দিয়ে দিব, তারপর আমি দুইটা জিনিস লিখে ফেলবো, একদম চোখ বন্ধ করে লিখে ফেলবো, একটা ট্রু একটা ফলস, কারণ একটা কন্ডিশনের দুইটা অ্যান্সার হয়, একটা ট্রু হয় একটা ফলস হয়। যদি ট্রু হয় আমাকে লিখতে হবে প্রিন্ট পজিটিভ, মানে কম্পিউটারকে আমি বলতেছি যদি এই শর্তটা ট্রু হয় তুমি মনিটরের মধ্যে দেখাও যে সংখ্যাটা পজিটিভ। তাহলে আমি যেটা করতে চাইছিলাম সেটা আমার কমপ্লিট। আমি চাইছিলাম পজিটিভ নাকি নেগেটিভ বের করা, আমি প্রিন্ট পজিটিভ মানে কি বের করে ফেললাম, সেই সংখ্যাটা পজিটিভ। আমার কি আর কোনো কাজ বাকি আছে? কোনো কাজ বাকি নেই। তারপরে কি করতে হবে, স্টপ করতে হবে। এরপরে এই জিনিসটা যদি, মানে কাজটা স্টপ করে দিলাম, আমাকে যে কাজটা করতে বললো সেই কাজটা আমি এখানে করেই ফেললাম, তাহলে আমি কি করব, কাজটা স্টপ করে দিব। আর এই শর্তটা যদি মিথ্যা হয় তখন আমাকে কি করতে হবে, প্রিন্ট নেগেটিভ। মানে এটা যদি ট্রু হয়, 0 থেকে বড় হইলে পজিটিভ, এটা কম্পিউটারে দেখাইতে হবে। আর যদি এটা ফলস হয়, ফলস হওয়া মানে কি, মানে এই নাম্বারটা 0 থেকে বড় না, তাহলে বড় না হলে অবশ্যই কি হবে, ছোট হবে। তাহলে ছোট হইলে সেই জিনিসটা কি হবে, নেগেটিভ হবে। তাহলে আমাকে বলছিল পজিটিভ নেগেটিভ বের করে, আমি এখানে পজিটিভ বের করে ফেললাম, এখানে নেগেটিভ বের করে ফেললাম। তো নেগেটিভ যদি বের করে ফেলে আর কোনো কাজ থাকবে না, স্টপ করে দিতে হবে। এরপরে কি করব, স্টেপ 4,
খুব সহজ একটা প্রোগ্রাম। তাহলে দেখ এখানে আমার কাজটা শেষ, তাই এখানে আর কোনো কাজ নাই, তাহলে আমি এখানে স্টপ লিখে দিতে পারি। এবং এখানে যে স্টপ লিখলাম, এই স্টপের পরিবর্তে আমি লিখতে পারি গো টু স্টেপ 4। এটা মুছে আমি লিখতে পারি যে প্রিন্ট পজিটিভ অ্যান্ড গো টু স্টেপ 4। এই যে 4 নম্বর স্টেপ, মানে স্টপ করা মানে হচ্ছে যে 4 নম্বর স্টেপে চলে যাওয়া। তাহলে এটা মুছে আমি লিখতে পারি গো টু স্টেপ 4। এখানে স্টপ লিখলেও ভুল হবে না, স্টপটাও লিখতে পারো অথবা স্টপটা মুছে লিখতে পারো গো টু স্টেপ 4। এখানেও সেম জিনিস লেখা যায়। তাহলে এই হচ্ছে আমার অ্যালগোরিদমটা, খুব সহজ জিনিস। একটা সংখ্যা পজিটিভ নাকি নেগেটিভ কীভাবে বের করা যায় সেটার অ্যালগোরিদমটা হচ্ছে এটা। ফার্স্টে কাজ শুরু করতে হবে, যে সংখ্যা চেক করতে চাও সেটা দিতে হবে। সেই সংখ্যাটা যখন কম্পিউটার পেয়ে যাবে তখন কম্পিউটারকে দিয়ে তুমি একটা শর্ত চেক করাবা যে এই এনটা 0 থেকে বড় হয় নাকি ছোটো হয়। যদি বড় হয় তাহলে প্রিন্ট পজিটিভ, যদি ছোটো হয় প্রিন্ট নেগেটিভ। এরপরে স্টপ করে দিব। এখন এখানে যে ইফ আসলো, এই ইফ দিয়ে আসলে কি বোঝায়? কন্ডিশনই তো বোঝায়। তাহলে এই অ্যালগোরিদমের ফ্লোচার্ট হবে কি ধরনের ফ্লোচার্ট? এখানে যে ইফ আসলো এটা দিয়ে কি বোঝায়? কন্ডিশন বোঝায়। তাহলে এটার যে ফ্লোচার্টটা হবে সেটা হবে আমার কন্ডিশন ফ্লোচার্ট। তাহলে ফ্লোচার্টটা একটু এঁকে ফেলি। তাহলে আমার ফ্লোচার্টটা হবে ফার্স্ট এরকম স্টার্ট। একটা বেসিক কথা বলে দিই, অ্যালগোরিদমের যতগুলো স্টেপ, ফ্লোচার্টে ততগুলো স্টেপ। অ্যালগোরিদমের প্রত্যেকটা স্টেপ দেখে দেখে আমি ফ্লোচার্ট আঁকবো। তাহলে ও অ্যালগোরিদমের ফার্স্ট স্টেপ ছিল স্টার্ট, তারপরে ছিল রিড করা। তাহলে কোনো কিছু রিড করা মানে ইনপুট নেওয়া। এখানে আমি লিখে দিতে পারি ইনপুট, অথবা রিডও লিখতে পারো, কোনো সমস্যা নাই, ইনপুট এন। এরপর থার্ড স্টেপটা ছিল কি? শর্ত চেক করা। তাহলে শর্ত চেক করার জন্য বা ডিসিশন নেওয়ার জন্য আমরা কি ইউজ করি? রাইট, এই ডায়মন্ড শেপটা ইউজ করি। তাহলে এখানে লিখতে পারি ইফ n গ্রেটার দেন 0। এবং এটা কয়টা হাত থাকবে? 2টা হাত, একটা ট্রু আর একটা ফলস। এদিকে যে ট্রু দিতে হবে সেমন কোনো কথা নাই, এদিকেও ট্রু দিতে পারো, এদিকেও ট্রু দিতে পারো, এদিকে ইয়েস, এদিকে নো, যে কোনো কিছু করা যায়। আর যদি ট্রু হয়, আমি কি বলছিলাম অ্যালগোরিদমে কি লিখছিলাম? যদি ট্রু হয় কি করতে বলছিলাম? প্রিন্ট করতে বলছিলাম। তাহলে কোনো কিছু প্রিন্ট করা, কোনো কিছু ইনপুট নেওয়া বা রিড করা। এখানে যদি আমি রিড লিখি, রিড, কোনো কিছু রিড করা মানে হচ্ছে ইনপুট, আর কোনো কিছু প্রিন্ট করা মানে আউটপুট। তাহলে ইনপুটের যে চিহ্ন আউটপুটের সেম চিহ্ন। তাহলে প্রিন্ট পজিটিভ। এখানে লিখতে পারো এক্সট্রা করে প্রিন্ট দ্য নাম্বার ইজ পজিটিভ, কোনো সমস্যা নাই, অ্যালগোরিদম নিজের মতো করে লিখে যায়। আর যদি ফলস হয়, এই শর্তটা ফলস হলে কি হবে? প্রিন্ট নেগেটিভ, ওই যে অ্যালগোরিদমে লিখছিলাম। এখন পজিটিভ হোক নেগেটিভ হোক, আমাকে বের করতে বলছে পজিটিভ কিনা বের করো, না হলে নেগেটিভ কিনা বের করো। তাহলে পজিটিভ বের করলে আমার কাজ শেষ, নেগেটিভ বের করলে আমার কাজ শেষ। তাহলে এখানে যদি একটা স্টেপ থাকে স্টপ, তাহলে এখান থেকে আমাকে স্টপে যেতে হবে, এখান থেকে আমাকে স্টপে যেতে হবে। তাহলে আমরা ফ্লোচার্টের একটা বেসিক জিনিস জানি যে 2টা স্টেপ থেকে, 2 বা তার বেশি স্টেপ থেকে যখন একটা স্টেপে যাইতে হয় আমাকে কানেক্টর ইউজ করতে হয়। সো আমি এখানে একটা কানেক্টর দিয়ে দিলাম এবং এখানে কানেক্টরটা অ্যাড করে দিলাম। এটার মানে কি? এটার মানে হচ্ছে, আবার একটু বেসিকটা আমি ক্লিয়ার করি। এটার মানে হচ্ছে যে আমাকে পজিটিভ হইলেও স্টপ করতে হবে, নেগেটিভ হইলেও স্টপ করতে হবে। মানে এই স্টেপ থেকে এখানে আসতে হবে, এই স্টেপ থেকে এখানে আসতে হবে। তাহলে 2টা স্টেপ থেকে যদি একটা স্টেপ আসতে হয়, অথবা 3টা স্টেপ থেকে যদি একটা স্টেপ আসতে হয়, তখন আমি ডিরেক্টলি এভাবে আঁকে দিব না, আমি একটা সুন্দরের জন্য কানেক্টর ইউজ করবো, এরকম গোল চিহ্ন। এটা কিন্তু একটু চাপা, এটা একটু গোল, এটা ডাম্বেল আকার টাইপের, এটা একটু সার্কেল। এইটা হচ্ছে আমার সেই জিনিস, এই প্রোগ্রামটা ফ্লো চার্ট। তো ওই আগের কথায় ফিরে যাই, এই ফ্লো চার্ট আমি কি দেখতেছি? ডায়মন্ড, এই যে ডায়মন্ড, এবং এখানে কোনো রিপিট হয় নাই, কোনো কাজ রিপিট হয় নাই, কোনো লুপ হয় নাই। লুপ কি হয়েছে? ট্রু হইলে একটা কাজ করছি, ফলস হইলে আরেকটা কাজ, কোনো কাজকে এখানে রিপিট হয়েছে, হয় নাই। তাহলে আমি কি করব? আমি চোখ বন্ধ করে বুঝে যাব এটা হচ্ছে একটা ফ্লো চার্ট, যেটা হচ্ছে একটা কন্ডিশন টাইপের ফ্লো চার্ট। কন্ডিশন টাইপের ফ্লো চার্ট, এটার যখন আমি সি লিখবো তখন আমাকে কি ইউজ করতে হবে? ইফ এলস। যেহেতু এটা কন্ডিশন টাইপের ফ্লো চার্ট, তো এটাকে যখন আমি সি দিয়ে লিখবো আমাকে ইউজ করতে হবে ইফ এলস। আচ্ছা, যে কোনো প্রোগ্রাম শুরু করার আগে আমাকে কি করতে হবে? আমরা এখন সিটা লিখে ফেলবো। যে কোনো প্রোগ্রাম শুরু করার আগে আমাকে হেডার ফাইলগুলো ইনক্লুড করতে হয়। আমি যদি জিজ্ঞেস করি হেডার ফাইল কেন ইনক্লুড করতে হয়, আর এটাকে অনেকে স্টুডিও বলে, এটা স্টুডিও না, STDIO, স্ট্যান্ডার্ড ইনপুট আউটপুট। এরপরে হ্যাশ দিয়ে কি করব? ইনক্লুড একটা conio.h দিব, একটা কনসোল ইনপুট আউটপুট। CUN মানে কনসোল, আই দিয়ে ইনপুট, ও দিয়ে আউটপুট, conio.h। আর এটা হচ্ছে স্ট্যান্ডার্ড, STD মানে হচ্ছে স্ট্যান্ডার্ড, এটা স্টুডিও বলবো না, কি STDIO মানে হচ্ছে স্ট্যান্ডার্ড ইনপুট আউটপুট। আর .h,
এই h মানে হচ্ছে হেডার ফাইল। এগুলোকে কেন যুক্ত করতে হয়? কারণ আমার প্রোগ্রামে আমাকে কি ইউজ করতে হয়, আমার প্রোগ্রামে আমাকে বিভিন্ন লাইব্রেরি ফাংশন ইউজ করতে হয়, যেমন প্রিন্টএফ, স্ক্যানএফ। তো এই প্রিন্টএফ স্ক্যানএফের কাজগুলো এগুলোর মধ্যে লিখে থাকে, এবং কম্পিউটার যখন প্রিন্টএফের কাজ করতে যায় সে কাজটা তো বুঝতে পারবে না, কম্পিউটার নিজস্ব কোনো ব্রেন নাই। আবার বলতেছি, কম্পিউটারের নিজস্ব কোনো ব্রেন নাই। প্রিন্টএফ মানে কি সেটা তো সে বাপদাদার আমলেও পড়ে নাই বা জানে না। তো প্রিন্টএফে যখন যাবে, প্রিন্টএফের কাজটা কি দেখার জন্য সে যাবে কোথায়, এই stdio.h এই হেডার ফাইলটাতে সে গিয়ে দেখবে প্রিন্টএফের কি কাজ, এবং দেখে প্রিন্টএফের কাজটা করে দিবে। তাহলে আশা করি ক্লিয়ার। আমি আসলে ডিটেলসে যাচ্ছি না, যেহেতু আজকে একটু আর্লি শেষ করতে বলছে ভাইয়া, যেহেতু ভাইয়া অনেকক্ষণ ক্লাস নিচ্ছে। সো অন্য সময় যদি আমি ক্লাস নেই, সি ল্যাঙ্গুয়েজের বেসিকটা আমি 5 মিনিটে শিখিয়ে দিব, আর ফ্লো চার্টের বেসিকটা আমি 5 মিনিটে শিখিয়ে দিব। আপাতত আজকে যা বলছি সেটার উপর বেস করে পড়াচ্ছি, রাইট? আচ্ছা, তাহলে আমি যে কোনো প্রোগ্রামের শুরুতে আমাকে হেডার ফাইলগুলো ইনক্লুড করে দিতে হবে। এরপরে একটা জিনিস অবশ্যই দিতে হবে, সেটা হচ্ছে মেইন ফাংশন। সেটা হচ্ছে কি ফাংশন? মেইন ফাংশন। এই জিনিসটা না দেখলে কি করবে না, এই জিনিসটা না দেখলে আমার কম্পাইলার কাজ করা শুরু করবে না। এই মেইন ফাংশন যেখানেই দেখবে কম্পাইলার কিন্তু সেখান থেকে কাজ করা শুরু করবে। অনেকেই বলে মেইন ফাংশনটা কেন দিতে হয়, তো আমার যতদূর নলেজ আছে সেটা হচ্ছে মেইন ফাংশন না দেখলে কম্পাইলার কাজ করা শুরু করবে না। এখন কম্পাইলার কেন কাজ করে, এই যে আমি ইনক্লুড, এই যে এই প্রোগ্রামটা যে লিখতেছি, এটাকে আমি 0 আর 1 ভাষা দিয়ে লিখতেছি না, এটা আমি আমার মতো করে ভাষা দিয়ে লিখতেছি, ইংলিশে লিখতেছি। তো ইংলিশ তো আর কম্পিউটার বুঝে না, কম্পিউটার বুঝে 0 আর 1। তো এই প্রোগ্রামটা লেখার সাথে সাথে কম্পিউটার কিন্তু পড়তে পারবে না। এই প্রোগ্রামটা লেখার সাথে সাথে কম্পিউটার পড়তে পারবে না। কম্পিউটার কি করবে, কম্পিউটার এটা ফার্স্টে কম্পাইলারে যাবে, এবং কম্পাইলার কি করবে, এটাকে অনুবাদ করবে। কম্পাইলারটাকে অনুবাদ করে কম্পিউটারকে বুঝাই দিবে, তারপর কম্পিউটার কাজ করতে পারবে। তখন কম্পাইলার কখন কাজ করা শুরু করবে, যখন এই জিনিসটা দেখবে মেইন ফাংশন, এবং মেইন ফাংশনের পরে সেকেন্ড ব্র্যাকেট দিতে হয়, এভাবে 2টা সেকেন্ড ব্র্যাকেট দিতে হয়, এবং বাকি সব কাজ এটার ভিতরে করতে হয়। এগুলো তো একটু একটু করে বেসিক বলে দিচ্ছি, ঠিক আছে? এখন এই যে মেইন ফাংশনটা দিলাম, দিয়ে আমি কাজ শুরু করলাম। এখন প্রোগ্রামের একটা সি ল্যাঙ্গুয়েজের একটা বেসিক হচ্ছে, একটা প্রোগ্রামের যতগুলো চলক থাকে, আমি চলক জিনিসটা এখানে ক্লিয়ার করছিলাম অ্যালগরিদম লেখার সময়, যে চলক কি জিনিস, ধ্রুবক কি জিনিস। তাহলে প্রোগ্রামের একটা বেসিক হচ্ছে, প্রথমে হেডার ফাইল যুক্ত করতে হবে, তারপর মেইন ফাংশন দিতে হবে, তারপর একটা ব্র্যাকেট দিতে হবে, এখানে লাস্টে একটা ব্র্যাকেট। এই 2টা ব্র্যাকেটের ভিতরে আমাকে প্রোগ্রামটা লিখতে হবে, রাইট? একটু এদিক থেকে আমি মুছলাম। তাহলে আমি মেইন ফাংশন দিয়ে ফেললাম, সেকেন্ড ব্র্যাকেট দিয়ে ফেললাম। এখন প্রোগ্রামে আরেকটা বেসিক হচ্ছে যে একটা প্রোগ্রামে যতগুলা চলক ইউজ হয় সেই চলকগুলা প্রোগ্রামের শুরুতে লিখে ফেলতে হবে। অথবা যদি ধ্রুবক ইউজ হয়, একটা প্রোগ্রামে যতগুলো চলক, যতগুলো ধ্রুবক ইউজ হয় সেগুলা প্রোগ্রামের এই সেকেন্ড ব্র্যাকেটের পরে ফার্স্টে লিখে ফেলতে হবে। এই পুরা প্রোগ্রামটাতে তুমি যতগুলো চলক ইউজ করবা বা ধ্রুবক ইউজ করবা সেগুলা ফার্স্টে এখানে লিখে ফেলতে হবে, এবং চলকগুলা কি ধরনের, সেগুলোর ডেটা কিরকম, মানে ইন্টিজার বা পূর্ণ সংখ্যা কিনা, ফ্লোট বা ভগ্নাংশ সংখ্যা কিনা, এইভাবে লিখে এটা সহ লিখে দিতে হবে। ফার্স্ট আমি দেখবো আমার প্রোগ্রামে মাত্র কয়টা চলক আছে, একটা চলক এন, এখানেও এন ছিল, এটাও ছিল এন, এখানেও ছিল এন, আর কোথাও আমি চলক ইউজ করি নাই। তাহলে আমার একটা মাত্র চলক আছে, সেটা হচ্ছে এন, রাইট? তো এই এনটা আমি এখানে লিখে ফেললি, এবং এই এনটা মানে নাম্বারটা, এই নাম্বারটা কেন চলক আমি কিন্তু এক্সপ্লেন করছিলাম না, কারণ আমি এই প্রোগ্রামটা বানাচ্ছি দুনিয়ার যতগুলা সংখ্যা আছে সবগুলোকে চেক করার জন্য, শুধু একটা সংখ্যাকে চেক করার জন্য না। যদি একটা সংখ্যাকে চেক করার জন্য হয় সেটা হবে ধ্রুবক, আর দুনিয়ার সকল সংখ্যাকে যদি চেক করার জন্য হয় সেটা হবে চলক। মানে কেন চলমান, কোনো নির্দিষ্ট সীমা নাই, যে কোনো সংখ্যাকে তুমি চেক করতে পারো। তো সেজন্য আমাকে এই এন চলকটা আমি ইউজ করলাম, এবং এটা যেহেতু চলক সেটা আগে লিখে ফেলতে হবে, এবং এটার টাইপ মানে এই চলকটা কি টাইপের, বা এই নাম্বারটা, এই নাম্বারটা কি ধরনের নাম্বার হবে, ঠিক আছে? সেটা হবে ইন্টিজার নাম্বার বা পূর্ণ সংখ্যা। এখানে লিখতে পারো int int n, এটা ফার্স্টে দিতে হবে। এখন আমি এই প্রোগ্রামটা বানাচ্ছি একটা ইউজারকে সাহায্য করার জন্য, মানে আমরা যখন অ্যাপবি ইউজ করি, অ্যাপবিটা বানাইছে অন্যজন, ইউজ করতেছে আমি, তো এই প্রোগ্রামটা বানাবা তুমি, কিন্তু ইউজ করবে তো অন্যজন। তো তাকে একটু হেল্প করার জন্য আমি বললাম যে তুমি যে সংখ্যাটা চেক করতে চাও, নেগেটিভ নাকি পজিটিভ, সেটা আগে আমাকে দেখাও বা কম্পিউটারকে দেখাও, ঠিক আছে? সেজন্য আমি লিখবো, মানে একটা ইউজারের জন্য একটা লাইন আমাকে লিখে দিতে হবে যে তুমি যে নাম্বারটা চেক করতে চাও সেটা আগে লিখো। সেই জিনিসটার ডিরেকশনটা আমাকে আগে ইউজারকে, মানে যে কাস্টমার থাকবে তাকে আগে বলে বুঝাই দিতে হবে। তো একটা লাইন মানে মনিটরে একটা লাইন আমাকে, সহজ কথায় মনিটরে ইউজারের জন্য একটা লাইন আমাকে দেখাইতে হবে। সেহেতু যে মনিটরে যে কোনো জিনিস দেখানোর জন্য আমরা কি ইউজ করি, প্রিন্টএফ। তাহলে এখানে আমি প্রিন্টএফ দিতে পারি, এন্টার দ্য নাম্বার। আমি এদিকে যাচ্ছি না যেহেতু বোর্ড মনে দেখা যাচ্ছে না, ওদিকে এন্টার দ্য নাম্বার টু চেক।
মানে যে নাম্বারটা আপনি চেক করাইতে চান সেটা এন্টার করান বা প্রবেশ করান। কোত্থেকে প্রবেশ করাবে? কিবোর্ড থেকে প্রবেশ করাবে। তাহলে মনিটরে এই লেখাটা দেখবে, দেখার পরে ইউজারে কিবোর্ড থেকে একটা নাম্বার প্রেস করবে। তাহলে আমি কি বলছিলাম, মনিটরে যেটা দেখায় সেটার জন্য প্রিন্ট এফ, কিবোর্ড থেকে যেটা দিতে হয় সেটার জন্য স্ক্যান এফ। তাহলে এই লেখাটা দেখার পর ইউজার আমার একটা নাম্বার প্রেস করবে, সেই নাম্বারটা কম্পিউটারকে নিতে হবে। নিবে কিভাবে? মানে ইনপুট নিতে হবে। তাহলে ইনপুটটা নিবে স্ক্যান এফ দিয়ে, স্ক্যান এফ দিয়ে কি করবে? ইনপুটটা নিবে, এবং ইনপুটটা হবে কি ধরনের? %d। এটা মানে হচ্ছে ইন্টিজারের ডেটা টাইপ বোঝানো হয়। এবং এই %dটা সে কোথায় রাখবে? এন চলকে রাখবে। বা এই %dটা আসলে এটা যদি আমি ডিটেলসে বলতে চাই, %dটা দেখার পর সে বুঝবে যে এখানে একটা ইন্টিজার নাম্বার ঢুকবে, এবং সেটার জন্য একটা আমাকে মেমোরি খালি করতে হবে। এই %dটা স্ক্যান অ্যাপের পর আমাকে কেন %d দিতে হচ্ছে? কারণ এই %d দেখার পর কম্পিউটার বুঝবে যে তার ভিতরে একটা ইন্টিজার নাম্বার আসবে, সেটার জন্য তাকে একটা মেমোরি আগের থেকে খালি করে রাখতে হবে। তো এই %dটা এই জন্য আগে দিতে হয়। এটা অনেকেই বুঝে না, আজকে বেসিকটা ক্লিয়ার করে নেয় যে %d %f এগুলো কেন দিতে হয়। %d যখন দেখবে কম্পিউটার বুঝবে আমাকে একটা ইন্টিজার ঢুকাইতে হবে, এই ইন্টিজার ঢুকানোর জন্য আমাকে মেমোরি খালি করতে হবে, এবং ইন্টিজারটা কোথায় রাখা আছে? এন চলকে রাখা আছে। এই % দিয়ে এনটা দিতে হবে। এরপরে সেমিকোলন দিয়ে দিলাম। এরপর আমি কি করব? এই কাজে চলে আসবো। এই যে এখানে ছিল ট্রু। এখন আমি ফ্লো চার্ট দেখে দেখে, আমি বলছিলাম কি ফ্লো চার্ট দেখে দেখে আমি সিটা লিখবো। তাহলে এটা হচ্ছে আমার ফ্লো চার্ট। তাহলে এই ফ্লো চার্ট দেখে আমি এখন এইখানে লিখবো। তাহলে ফ্লো চার্টে একটা জিনিস মনে রাখবি, ফার্স্ট আমাকে কি করতে বলছিলাম, এটা যেহেতু ডিসিশন ফ্লো চার্ট, আমাকে ইফ এলস দিয়ে করতে হবে। ইফ এলস। তাহলে ফার্স্ট আমি ইফটা লিখে ফেলবো। ইফ লিখার পরে এখানে যেরকম শর্তটা লিখছি, ইফের ভিতরেও ঠিক সেম শর্তটা লিখে দিব। আমি রিপিট করতেছি, এখানে যেরকম ইফের ভিতরে শর্তটা দিছি, এখানেও প্রোগ্রামের মধ্যে ইফের পরে শর্তটা দিয়ে দিব। ইফ n greater than 0, তাহলে ইফের পরে যদি অ্যান্সারটা ট্রু হয়, আমি বলছিলাম প্রিন্ট পজিটিভ। ইফের পরে যখন অ্যান্সারটা ট্রু হয়েছিল আমি বলছিলাম প্রিন্ট পজিটিভ। তাহলে ইফের অ্যান্সারটা যখন এখানে পজিটিভ হবে, তাহলে এই ইফের পরে যে জিনিসটা আমি বসাবো, আমার মাথায় রাখতে হবে যে ইফের পর আমি যে কাজটা করব সেটা হচ্ছে ট্রু এর অ্যান্সার, আর এলস এর পর আমি যে কাজটা করব সেটা হচ্ছে নো এর অ্যান্সার বা ফলস এর অ্যান্সার। তাহলে ইফের পরে আমি বসাবো ট্রু এর অ্যান্সার, আর এলস এর পরে আমি বসাবো ফলস এর অ্যান্সার। এটা মাথায় সেট করে রাখতে হবে যে ইফের পরে ট্রু, এলস এর পরে ফলস, ইফের পরে ট্রু, এলস এর পরে ফলস। তাহলে ইফের পরে ট্রু হইলে আমাকে প্রিন্ট করতে হবে পজিটিভ। তাহলে আমি এখানে প্রিন্টএফ দিব, প্রিন্টএফ জাস্ট পজিটিভ লিখলে হবে। এরপরে এলসটা দিব, এলস। এই ইফের পর আমি কোনো সেমিকোলন দিই নাই, আমি দেখতেছি, আমি জানি না ক্লিয়ার দেখা যাচ্ছে কিনা। ইফের পরে কোনো সেমিকোলন দেওয়া যাবে না, ফরের পরও যে দেওয়া যাবে না, হোয়াইল, ডু এগুলোর পরেও কিন্তু দেওয়া যাবে না। তাহলে ইফের পরে ট্রু এর অ্যান্সারটা বসালাম, আর এলস এর পর আমি নো এর অ্যান্সারটা বসাবো। আর এটা যদি একটু ইংলিশে বলতে চাই যে ইফ এই কন্ডিশনটা যদি ট্রু হয় এই কাজটা করো, আর এলস মানে যদি না হয়, মানে কন্ডিশন যদি ট্রু না হয় তাহলে এলস, এলস মানে হচ্ছে না হয়, তাহলে কি করতে হবে? প্রিন্ট নেগেটিভ। তাহলে সেটাও মনিটরে দেখাইতে হবে। তো মনিটরে দেখানোর জন্য আমি কি করব? প্রিন্ট দিব, প্রিন্টএফ নেগেটিভ। এখানে দেখো তো এরপরে কোনো কাজ ছিল কিনা, এখানে কি ছিল? স্টপ ছিল না। তাহলে এই পোর্শনটা, ইফের পরে ট্রু এর পোর্শন মানে ট্রু অংশটা, ইফের পরে ফলস এর অংশটা, ইফের পরে ট্রু অংশ, এলস এর পরে ফলস এর অংশটা, সবগুলো আমরা করে ফেললাম। মানে এই পুরো কাজটা আমি করে ফেলছি, আর এগুলো তো আগেই করে ফেলছি। তাহলে আমার কি কাজ বাকি আছে? স্টপ করা। তাহলে কোনো প্রোগ্রাম আসলে স্টপ করতে হয় একটা লাইব্রেরি ফাংশন দিয়ে, সেটা হচ্ছে গেট সিএইচ। এবং এই গেট সিএস এর ফাংশনটা লেখা থাকে conio.h এর মধ্যে, সেজন্য আমি দুইটা হেডার ফাইল ইনক্লুড করছি, একটা stdio.h আর একটা conio.h। তুমি এই যাবতীয় যতগুলো কাজ সবগুলো লেখা থাকবে এখানে, আর গেট সিএস এর কাজটা লেখা থাকবে এখানে। তো অনেকে জিজ্ঞেস করতে পারো যে conio.h কেন অ্যাড করলাম? এই গেট সিএস এর জন্য আমি অ্যাড করলাম। তাহলে গেট সিএস দিয়ে মানে কোনো প্রোগ্রাম শেষ করা, এখানে রিটার্ন 0 দিতে পারো। এরপরে প্রোগ্রাম শেষ করে দিলাম, খুব সহজ। আমি বলছিলাম ইফ দিয়ে, ইফ থাকলে মানে কন্ডিশন থাকলে ইফ দিয়ে করবো, ইফ এলস, এই যে ইফ এলস দিয়ে করে ফেললাম। এবং এইটার মতো করে আরো অনেকগুলো প্রোগ্রাম যেগুলোর নাম আমি বলছি সবগুলো এই সেম সিস্টেমে করতে পারবা, সেম সিস্টেম। একটা হচ্ছে কি, একটা সংখ্যা জোড় নাকি বেজোড়, যদি এটা করতে চাও তাহলে কি করবা? জাস্ট অ্যালগরিদমটা মাথায় রাখো, একটা সংখ্যা যদি 2 দিয়ে নিঃশেষে বিভাজ্য হয় সেটা হবে জোড়, আর 2 দিয়ে যদি নিঃশেষে বিভাজ্য না হয় সেটা হবে বেজোড়। জাস্ট এই শর্তটা পাল্টাবে, ইফের ভিতরে যে শর্তটা আছে শর্তটা হবে এরকম অনেকটা।
ইকুয়ালস 0 এরকম বই থেকেও দেখে নিতে পারো। তাহলে জাস্ট শর্তটা পাল্টাবে, এরপরে বাকি কাজ সেম। আমি যে প্রোগ্রামগুলো নোট করে দিয়েছিলাম সবগুলো প্রোগ্রাম এইরকম যদি কি হয় কন্ডিশন ফ্লো চার্ট হয় সবগুলো, এই যে প্রোগ্রামটা লিখছি এটার মতো হুবহু সেম। এর থেকে সহজ করে বোঝানো সম্ভব না, এর থেকে সহজে প্রোগ্রামিংয়ের প্রিপারেশন নেওয়াটাও সম্ভব না। তুমি শুধু ফ্লো চার্টের টাইপ মনে রাখবা আর কোন ফ্লো চার্ট কীভাবে লিখতে হয় সেটা মনে রাখবা। তাহলে ইফের ফ্লো চার্ট বা কন্ডিশনের ফ্লো চার্টগুলো কিন্তু এভাবে লিখতে হয়, এবং এটা দিয়ে আমি যে 5-6টা বলছি সবগুলো সেম নিয়মে করতে পারো। আজকে যেহেতু সময়ের অভাব আমি একটা মাত্র কন্ডিশনের ফ্লোচার্ট দেখাইছি, লুপটা দেখানোর হয়তো আজকে সম্ভব হবে না। লুপটা কিন্তু ইম্পর্টেন্ট, লুপটাই কিন্তু পরীক্ষা আসে। সো লুপের প্রোগ্রামগুলো যদি তোমরা সবাই সাড়া দাও বা সাপোর্ট করো, তাহলে আমি কথা দিচ্ছি যে ঈদের পরে আমরা যেহেতু ঈদের গ্রামে যাব, আজকে হয়তো লাস্ট ক্লাস, সো ঈদের পরে আমি প্রত্যেকটা ক্লাস কন্টিনিউ করবো এবং পুরো প্রোগ্রামিং অধ্যায়টা শেষ করার ট্রাই করবো। সো আশা করি মনে হয় বুঝতে পারছো। আজকে এই পর্যন্তই।